কিউট একটা বিড়াল ছানাকে বাঁচাতে গিয়ে মেয়েটার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেদিন যখন হসপিটালের বেডে বিড়াল ছানাটাকে নিয়ে বসেছিলাম, তখন আমারই বন্ধুরা আমাকে খুব বেশি বকাঝকা করছিল। প্রাণীদের প্রতি বরাবরই আমার একটু ভালোবাসাটা বেশি। তার উপরে এই ছোট বিড়াল ছানাটা বাইকের সামনে চলে আসে। ওকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করি। বাইকটাও সাথে সাথে পাশে থাকা একটা ইটের টুকরোর উপরে গিয়ে হাত পড়ে। হাতটা অনেকখানি ছিলে যায় ইটের টুকরোর সাথে লেগে। হাতটা কেটে গেছে, হাত থেকে রক্ত পড়ছে। সেটা কোনো বড় ব্যাপার না। বাইক থেকে পড়ে তাড়াহুড়ো করে উঠে গিয়ে বাইকের সামনে এসে দেখছিলাম বিড়াল ছানাটা ঠিক আছে কিনা। আমার বন্ধুরা তখন আমাকে একগাদা কথা শোনালো। আমি বিড়াল ছানাটাকে কোলে উঠিয়ে নিই। তখন ওরা আমাকে জোর করে হসপিটালে নিয়ে আসলো। তারপর থেকে অনেকক্ষণ যাবৎ হসপিটালে এসে একটা কেবিনে বসে আছি। এর মাঝে ওরা কোনো ডক্টরকে না পেয়ে একটা নার্সকে ডেকে আনলো। আর নার্স এসে একটা ট্রে পাশে থাকা টেবিলের উপর রেখে আমার দিকে তাকালো। আমার মেয়েটার দিকে কোনো নজরই নেই। আমি তো কোলে থাকা বিড়াল ছানাটাকে আদর করতে ব্যস্ত। বড্ড কিউট লাগছে পেঁচিটাকে। এবার সামনে থাকা মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, দেখি আপনার হাতটা। মেয়েটার কথাতে ওর দিকে তাকালাম। তাকাতে যেন পুরো পৃথিবীটা থমকে গেল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আজকে সব অবাক হওয়ার দিন। তারপর মেয়েটার মুখের দিকে তাকিয়ে যেন আমি হারিয়ে গেলাম, কারণ মেয়েটা অসম্ভব রকমের সুন্দর। এমন কোনো মেয়েকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। দেশের বাইরে থেকে এসেছি পড়ালেখা করে। দেশে ফিরতে আব্বু আম্মু বিয়ের জন্য চাপাচাপি করতে আরম্ভ করে, কিন্তু আমি বলে দিয়েছি যদি বিয়ে করতে হয় তাহলে নিজের পছন্দের মেয়েকেই করব। তার জন্য আমার সময় লাগবে। অনেক মেয়েরই প্রপোজাল পেয়েছি, কিন্তু ওদের আমার কাউকেই পছন্দ হয়নি, কারণ ওদের ক্যারেক্টার সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। আজ একে তো কাল ওকে। নিজেকে মিলিয়ে দিতেও দুবার ভাবে না। ওরকম ভালোবাসা আমার চাই না। মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমার হাতটা দেখার জন্য আবারও বলল, এই মিস্টার, হাতটা দেখি। আমি কোনো কথা বলছি না দেখে মেয়েটা একটু রাগে কণ্ঠে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে হাতটা দিন আমার দিকে। আমারই ফ্রেন্ড মেহেদি এসে বসতে পারলো। আমি মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। ওরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এত সুন্দরী একটা নার্স এই হসপিটালে আছে কেউ বোধহয় জানতোই না। আগে কখনো মেয়েটার সাথে দেখা হয়নি। আমি চুপ করে আছি। তাই আমার ফ্রেন্ড মেহেদি হাতটা জোর করে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই হতভাগা, এইভাবে ম্যাডামের দিকে তাকিয়ে আছিস কেন? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে হাতটাও তো এগিয়ে দিতে পারিস। আমার এমন কর্মকাণ্ডে মেয়েটা প্রচন্ড পরিমাণে বিরক্ত। মেয়েটা আমার হাতটা নিয়ে পরিষ্কার করতে করতে বলল, আমাকে দেখার সময় পরে পাবেন। শুনলাম বেড়া ছানাটার জন্য নাকি এত কিছু, তাহলে ওকে কোলের মধ্যে করে রেখেছেন কেন? আমি হুঁশে পেলাম। মেয়েটা বিরক্তি মাখা চেহারা নিয়ে আমার হাতটা পরিষ্কার করছে। তখনও আবারও প্রশ্নটা করতে আমি বললাম, ওর জন্যই তো আজকে তোমার সাথে আমার দেখা হলো। মেয়েটা অবাক চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, কি সমস্যা বলছেন? ক্ষত হয়ে বোধ হয় ভালোই হয়েছে, না হলে তো তোমার সাথে আমার কখনো দেখাই হতো না। ওকে তো অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার। যাই হোক, আমি এখন থেকে ওকে আমার কাছে রেখে দেব। ওর জন্য যেহেতু আমাদের দুজনের দেখা, সেহেতু ও আমাদের জন্য অনেক বেশি লাকি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব বলছেন? এসব পাগলামি না করে চুপচাপ বসে থাকুন যত সব। আর বাবা, সত্যি বলছি, এত রাগ করছো কেন? তুমি অসম্ভব রকমের কিউট, দেখতে ঠিক এই বিড়াল ছানাটার মতো। ওর মতো তোমাকে একটু। মেয়েটা আমার দিকে রাগে চোখে তাকিয়ে রইল। আমি কথাগুলো বলে শেষ করার আগেই মেহেদি আমার মুখটা চেপে ধরে বলতে লাগলো, ওরে বাবা, থাম থাম, আর কিছু বলতে হবে না। হাত ব্যান্ডেজ করাতে এসে পুরো শরীরটাকে ব্যান্ডেজ করে নিয়ে যাবে নাকি? তোরা ছাড় তো, ভয় পাচ্ছিস কেন? ম্যাডাম অতটাও রাগ করবে না, তাই না ম্যাডাম? জানেন, আপনি না নার্স না হয়ে ডক্টর হওয়ার উচিত ছিল। আপনি আর যাই হোক নার্সের চাকরিতে পারফেক্ট নয়, ডক্টর হলে ভালো হতো। কত সুন্দর করে আমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছেন, তাতে মনের রোগটা সারাতেও খুব কাজে লাগতো আপনাকে। মানে? এত মানে মানে করার কি আছে? বুঝতে পারছেন না? আপনাকে প্রথম দেখাতেই আমার মনের মধ্যে যে আঘাতটা লেগেছে সেটা একমাত্র আপনিই সারাতে পারবেন, তাই আপনাকে আমার খুব করে প্রয়োজন। না মানে ম্যাডাম, আসলে আমার বন্ধু হাতে আঘাত পেয়েছে। তাহলে মাথায় সমস্যা কি করে হলো? ওর মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। আপনার মতো দেখতে ওর একটা গার্লফ্রেন্ড ছিল,
এইখানে আসার পর আপনাকে দেখে আমাদের তাই মনে হয়েছে। আপনি রাগ করবেন না প্লিজ, আপনি ওর হাতে ব্যান্ডেজ করে দিন, আমরা ওকে বারণ করছি এসব বলতে। হ্যাঁ, তাই করুন। কোথা থেকে একটা পাগল এসে জুটেছে, আর আপনারাও ধরে নিয়ে এলেন একে। তখন থেকে সেই আজেবাজে কথা আমাকে বলেই যাচ্ছে। একে নিয়ে গিয়ে ভালো কোনো মানসিক হাসপাতালে চিকিৎসা করেন, নাহলে এর কিন্তু মার খেয়ে মরতে হবে, বুঝেছেন? মেহেদি আমার মুখটা চেপে ধরে রেখেছে। এর মাঝে মেয়েটার হাত ব্যান্ডেজ করা হয়ে গেল। ও রাগে চোখে তাকিয়ে চলে যেতে নিলে তখন আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, নামটা তো বলে যাও। মেয়েটা তাকালো, কিন্তু বিরক্ত নিয়ে, আর আগে বিড়বিড় করলো। আমি আবার বললাম, এত রাগ দেখানোর কি আছে, নামটা বললেই তো হয়। তোমার সাথে আজকে যেহেতু আমার দেখা হয়েছে, পরবর্তীতে আবারও দেখা হবে। আর যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু আমি আর তোমার পিছু ছাড়ছি না। অসহ্য। সহ্য করে নেবে খুব শীঘ্রই দেখো। মেয়েটা দ্রুত পায়ে হেঁটে চলে গেল। এবার মেহেদি হাতটা সরিয়ে নিতে বললাম, তোরা এরকম করছিস কেন? মেয়েটার সাথে তো একটু কথা বলতে দিবি না নাকি? এমন করে কথা বললি মনে হচ্ছে ও তোর ঘরের বউ। আর এটা হলে তো একবারে হসপিটাল বেডে শুয়ে পড়তে হতো, আজকে সবগুলোকে মার খেয়ে বাসায় যেতে হতো। তুই না আসলে দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছিস। এমন করে কথা ওর সাথে যেন তোর কতদিনের পরিচিত। দেখেছিস, আমারও ঠিক তাই মনে হচ্ছে। মেয়েটাকে দেখার পর থেকে আমি আর নিজের মধ্যে নেই, অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছিল। মেয়েটার সম্পর্কে সব খোঁজ খবর নেই, আমি অন্য কিছু শুনতে চাই না। আমার ওকে ভালো লেগেছে, তাই ওর সম্পর্কে A to Z খবর আমার চাই। কোথা থেকে কি করে দিবি তোরা তোরা জানিস। আর এই হসপিটালে কতদিন যাবত জব করছে আমি সব কিছু জানতে চাই। এইগুলো জেনে কি করবি বলতো? কি করবো আবার? খোঁজ খবর নিয়ে কি শুধু প্রেমই করব? বিয়েও করবো মেয়েটাকে। কেন, তোদের ভাবি হিসেবে পছন্দ না? হ্যাঁ। ওরে পাগল, নয় হ্যাঁ। কেন, আমার সাথে মানাবে না মেয়েটাকে? তা না হয় ঠিক আছে, কিন্তু হুটহাট করে আজকেই দেখা আর আজকেই প্রথম দেখাতে মনে জায়গা দিয়ে দিলি। তার উপর মেয়েটা বিবাহিত কিনা অবিবাহিত সেটাও তো জানি না। প্রথম দেখাতে এই মেয়েটাকে এমন সব কথা বললি, তাতে আর কখনো তোর সামনে আসবে কিনা? আসবে আসবে, এসব ছেড়ে ওর খোঁজ খবর নেই। ওকে আজকে প্রথম দেখলাম, তার মানে এই না যে ওর সাথে আর কখনো দেখা হবে না। রোজ রোজ দেখা হবে, দেখিস। তুই কি করতে চাইছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি হসপিটালের কেবিন থেকে বের হয়ে বারান্দায় দিকে এগিয়ে যেতে যেতে বললাম, সহজ কথা সরলভাবে শোন। প্রথম দেখাতে আমার ওকে ভালো লেগেছে। ওকে আমার অসম্ভব রকমের পছন্দ হয়েছে। বিয়ে করলে ওকেই করব। কিন্তু হসপিটালে নার্সকে কি করে তোর আব্বু আম্মু? মানুষ তো, তাই না? হসপিটালের নার্স কি কারোর সাথে প্রেম করে না নাকি? নাকি ওদের কারোর সাথে বিয়ে হয় না? তা না, কিন্তু তোর আব্বু আম্মুকে এগুলো মানবে? বিশেষ করে আঙ্কেল কিছুতেই নিজের ছেলের বউ হিসেবে মেনে নিবে না। আর যদি মেয়েটা হসপিটালের নার্স হয় সেটা তো কখনোই না। কোনো মানুষই ভালোবাসার বিপক্ষে না। হয়তো পরিস্থিতির শিকার হয়ে আর নয়তো রাগের বশে ওদের বিপক্ষে যায়, কিন্তু পরবর্তীতে সেটা ঠিকই বুঝতে পারে। তাই বলে আমার ভালোবাসাটাকে আব্বু আম্মু আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে তেমনটা নয়। এমনভাবে কথা বলছিস যেন মনে হয় মেয়েটার সাথে তোর 2-3 বছরের প্রেম। আমি ওদের কথা জবাব দেওয়ার আগেই একটা পাবলিক ওয়ার্ডের সামনে চোখ আটকে গেল। তখনকার সেই মেয়েটা, অর্থাৎ যে আমার হাতে ব্যান্ডেজ করে দিল, সেই পরীটা ওয়ার্ডের মধ্যে অনেকের সাথেই কথা বলছে। মেয়েটা নিজের কাজ করছে। ওকে দেখে আমার চোখটা আটকে গেল। আমি সেখান থেকে সরতে পারলাম না, পা দুটো আটকে গেছে। মেয়েটার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। কারো হাসি এত সুন্দর হতে পারে ভাবতেই পারছি না। আজকে যেন এত সুন্দর সুন্দর উপহার আমার জন্য তোলা ছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। দেখি মেহেদি আমার হাত ধরে টানতে টানতে সেখান থেকে হসপিটালের একদম মেন গেটের সামনে এসে দাঁড় করালো আর বলতে লাগলো, ওখানে থাকলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবি, তাই জোর করে নিয়ে আসলাম। তোকে দিয়ে বিশ্বাস নেই। মেয়েটাকে দেখছি পর থেকে একটা না একটা অদ্ভুত কাজ করেই যাচ্ছিস। তোদের কি সমস্যা বুঝলাম না। আমার জানামানকে একটু দেখছি আর তোরা আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। তার সাথে এতদিন পর দেখা হয়েছে, এতদিন ধরে মেয়েটার অপেক্ষা করেছি। ওর মতো কেউ আসবে আসবে করে এতগুলো বছর কাটিয়ে দিয়েছি, আর তোদের আমার জানামানটাকে সহ্য হচ্ছে না। দাঁড়া, একবার বাসাতে যাই, তারপর তোদের সাথে আর যোগাযোগই করব না। তোর যা ইচ্ছা তাই করিস, কিন্তু একটা কথা, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। ভেবে চিন্তে সবটা করিস। সবার আগে আন্টিকে জানাস। আন্টি যদি মেয়েটাকে আমার বউকে আমি পছন্দ করে রেখেছি,
আম্মুর কেন পছন্দ হবে না? আম্মু বলেছে আমার যাকে পছন্দ, আমি যাকে নিয়ে হ্যাপি থাকবো তাকেই আমার বউ হিসেবে গ্রহণ করে নেবে। আর মেয়েটা অসম্ভব রকমের সুন্দরী, ওকে ছেলের বউ হিসেবে আম্মু কখনোই ফেলে দেবে না, আর ফেলে দেওয়ার প্রশ্নই আসে না। দেখবি, একদম মাথায় করে রাখবে। নে এবার বাইকে ওঠ। এই হাত দিয়ে তো চালাতে পারবি না। তাছাড়া তোকে আর বাইক নিয়ে বের হতেও দেওয়া যাবে না। একে তো হাতে চোট পেয়েছিস, তার থেকে বেশি চোট মনে হচ্ছে মাথায় পেয়েছিস। না হলে তো এসব আজে বাজে বকতিস না। কোথা থেকে কি হলো? একটা মেয়ের সাথে দেখা হলো আর তুই ভুলভাল বকতে শুরু করলি? আমার ভালোবাসাটাকে তোর কাছে ভুলভাল মনে হচ্ছে? দেখবি খুব শীঘ্রই মেয়েটা তোদের ভাবি হবে। আর যদি ভাবি বলে না ডাকিয়ে ছেড়েছি, তাহলে আমার নামও ঈশান নয়। এবার কথা না বলে চল। দিলি তো পুরো মোড়টাই নষ্ট করে। মেয়েদের সাথে একটু কথা বলবো তা না, জোর করে আমাকে নিয়ে যেতে হবে। ওদের ধমকে সুরে কথাগুলো বলতে ওরা কথা বললো না। এক পর্যায়ে যখন ওরা আমাকে বাসার সামনে নিয়ে আসলো, তারপর বাইক থেকে নামিয়ে দিতেই আমি বিড়াল ছানাটাকে কোলে নিয়ে বাসার ভেতরে আসলাম। যখন রুমের দিকে যেতে নেব, আমার হাতে ব্যান্ডেজ দেখে কোথা থেকে যেন আম্মু এসে বিষয়টা দেখলো আর আমার হাতটা ধরলো আর বলতে লাগলো, কি হয়েছে হঠাৎ করে হাতে এত বড় ব্যান্ডেজ কেন? এই তো একটু পড়ে গিয়ে হাতটা ছিলে গেছে, তাই আর কি। সবসময় ভুল ভালোই করতে থাকো, আজ আবার কি করেছো তার ঠিক নেই। আজকে কি এমন হলো যার জন্য হাতের এই অবস্থা করে আসলে? আম্মু, এই কিউটিটাকে বাঁচাতে কি এরকমটা হলো? আম্মুকে বেড়াটা দেখিয়ে দিয়ে বললাম। আম্মু রাগী কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, ওই সবই সারা জীবন করতে থাকবে। একে ওকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলবে। তোমাকে নিয়ে আর পারা যায় না। এসো দেখি, বসো এখানে। আম্মু আমাকে জোর করে রুমে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর হাত থেকে বিড়াল ছানাটা নিয়ে ওকে একটা বাস্কেটের মধ্যে রেখে আমার পাশে বসে হাতটা ভালো করে দেখতে লাগলো। আমাকে রুমে বসিয়ে রেখে তারপর কিছু একটা আনতে গেল। একটু বাদেই স্যুপ তৈরি করে এনে আবার মুখে উঠিয়ে দিল। বুঝতে পারলাম না আম্মুর আবার কি হলো। হুটহাট করে আম্মু এখন স্যুপ। আম্মু আমাকে খাওয়ার সময় বলল, সেই কখন খেয়ে বেরিয়েছো? হাতের এই অবস্থা, তাই তাড়াহুড়া করে কিছু একটা করে আনলাম। এখন থেকে আর এসব করলে চলবে না। আব্বুর অফিসে জয়েন করো। আর কতদিনই বা একা একা থাকবে? বাসায় আসার পর থেকে বলছি একটা বিয়ে করো, সেটাও করো না। আম্মু, তোমার ছেলের বউয়ের সাথে আমার আজকে দেখা হয়েছে। মানে? মানে যার আশায় এতদিন ধরে বসেছিলাম, অপেক্ষা করেছি যার জন্য এতদিন যাবত, আর তোমাদেরও অপেক্ষা করে বসিয়ে রাখলাম। বিয়েটা না করে যাকে এখনো খুঁজে চলেছি, তার সাথে আজকে শেষ অবধি আমার দেখা হয়েছে। হাতের সাথে সাথে কি মাথাও চোট লেগেছে, নাকি কি সব আজে বাজে বলছো? আম্মু, সত্যি বলছি, আজকে হসপিটালে ওর সাথে আমার দেখা হয়েছে। মেয়েটা না অসম্ভব রকমের সুন্দরী। তোমার নিশ্চয়ই ওকে পছন্দ হবে, আর তোমার ছেলের বউ হিসেবে ওকে অনেক বেশি ভালো লাগবে। দেখো, আমি বলছি শুধু তাতে নয়, তুমি সবটা মিলিয়ে নিও। ও তোমার ছেলের বউ হিসেবে একদম পারফেক্ট হবে। মেয়েটার সাথে কি আজকেই তোমার দেখা, নাকি আগেও কখনো দেখা হয়েছে? হ্যাঁ, আজকেই দেখা হয়েছে, আর ওকে আমি খুব শীঘ্রই মনের কথাগুলো বলবো আর তোমার সামনে হাজির করাবো। দুজনকে না হয় পাশাপাশি দেখে আমাদের দোয়া করো। তুমি পারো বটে। হুটহাট করে কোথায় কোন মেয়েকে দেখলে আর তাকে কিনা ছেলের বউ করব আমি? আম্মু, যাকে দেখা নয়, মেয়েটা এত কিউট যে কি বলবো। তোমার ছেলে হিসেবে আমি কি যাকে তাকে পছন্দ করি নাকি? আব্বু তার বন্ধুর মেয়ের কথা বলেছে। আমি কি কাউকে দেখে কখনো আটকে গেছি? কিন্তু আজকে এই মেয়েটাকে দেখে প্রথমবারের মতো আটকে গিয়েছিলাম। আমার মনে হয়েছে ওর সাথে আমার 1000 বছরের পরিচয়। ওকে দেখেই আমি থমকে গেছিলাম। এক মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়েছিল আজকের দিনের জন্য বোধহয় আমি এতদিন যাবৎ সিঙ্গেল আছি। তুমি বিশ্বাস করো, আমি খুব শীঘ্রই ওকে তোমার সামনে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, এবার স্যুপটা খেয়ে নাও আর আমাকে উদ্ধার করো। আম্মু জোর করে আমাকে সুইপটা খাইয়ে দিল। কেমন যেন ঘুম আসছে। বিড়াল ছানাটাও ঘুমাচ্ছে, তাই ওর মাথায় একটা চুমুকে আমি নিজেও শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো, বুকের ওপর কিছু একটা হাঁটাহাঁটি করছে। বুঝতে পারলাম, চোখ খুলে তাকাতেই বুঝতে পারলাম যে বিড়াল ছানাটা বুকের ওপর উঠে বসে আছে। কেমন যেন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। কয়েক ঘন্টার মধ্যে যে ওর সাথে বন্ধুত্ব হয়ে যাবে বুঝতেই পারিনি। কোনো পশু পাখিকে একটু ভালোবাসা দিলে ওরা মানুষের থেকে রিটার্ন হিসেবে অনেক বেশি ভালোবাসা দেয়। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে আসলাম, কারণ আম্মু ডাকাডাকি করছিল। বাইরে গিয়ে কফি খেলাম। এর মাঝে মেহেদি আর শুভর কথা মনে পড়লো।
মেয়েটার কথা মনে হতেই মেয়েটিকে কল দিলাম। ও রিসিভ করলো আর বলতে লাগলো, আমি অফিসের একটা কাজে বাইরের দিকে যাচ্ছি। তুই এতবার কল করছিস কেন হঠাৎ? অফিসের কাজে এই বিকেলবেলা কোথায় যাচ্ছিস তুই? আর বলিস না, চট্টগ্রামে একটা সমস্যা হয়েছে। আব্বু বললো এখনই বেরিয়ে পড়তে, তাই বেরিয়ে পড়তে হলো। কিন্তু আমার কাজটার কি হলো? তোর আবার কি কাজ? কি কাজ মানে? তোদের ভাবির যে খোঁজ খবর নিতে বললাম সেটা কি হলো? ভাবি মানে তুই আবার ভাবি কোথায় পেলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শোন, আমার মাথা টাথা সবই ঠিক আছে, কিন্তু তোদেরই আমি বোঝাতে পারছি না। আমি ওই মেয়েটার কথা বলছি, হসপিটালে যার সাথে দেখা হলো। এইসব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মতো সময় এখন আমার হাতে নেই। ফিরে আসি, তারপর না হয় বিষয়টা দেখব। এখন কল রাখ, আর এইসব বিষয় নিয়ে আমাকে চালাবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। যেটা করতে বলেছিস সেটার খবর না করে আমার খবর করছিস। তুই চট্টগ্রামে পৌঁছানোর আগে মেয়েটার সম্পর্কে সব ডিটেলস যদি আমি না পাই, তাহলে তোদের সবগুলোকে একদম পানিতে চুবিয়ে মারবো। ইডিয়েট কোথাকার! একটা কাজে দিলে সেটাও করতে পারবে না, আবার বন্ধু বন্ধু করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে। আসার পর থেকে তোদের দিয়ে আমি কোনো কাজই করাতে পেরেছি? পারিনি। উল্টো তোরাই আসার পর থেকে শুধু শুধু বন্ধু বন্ধু করে যাচ্ছিস, কিন্তু বন্ধু একটা কাজের কথা বলেছে সেটা তোরা করতে পারছিস না। তুই এত রাগ করছিস কেন? শুভকে বল, ও সবটা খোঁজ খবর নেবে। কে খোঁজ নিল না নিল আমার তাতে কিছু যায় আসে না। তোকে করতে বলেছি তুই সেটা করবি, কখন করবি তুই জানিস। তা না করে আমাকে রাগ দেখাচ্ছিস। যদি আমি ঠিকঠাক খবর না পাই তাহলে তোদের খবর করে ছেড়ে দেবো বলে রাখলাম। কলটা কেটে দিলাম। শুভকে কল দিয়ে জানলাম, কারণ দুটোকেই বলেছিলাম। দুই হারামি একদম ব্যস্ত, ফোনটা তুলতেই চাইছে না। ওরা জানে আমি যে কাজ করতে বলি সেটা যদি না করি তাহলে ওদের খবর করে ছাড়বো। ঘন্টাখানেকের মধ্যে শুভ আমার বাসায় এসে উপস্থিত হলো। রাত হয়ে গেছে, তাই আগে ওকে জোর করে রাতে ডিনারটা করালাম। শুভ আমার সামনে বসলো, রাগে চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে এরকম রাগ দেখাচ্ছিস কেন? তোদের এই রাগের থেকে আমার রাগটা অনেক বেশি করার কথা ছিল। তোদের কি বলেছিলাম সেটা না করে তোরা আমাকে এরকম দাঁড় করিয়ে রেখেছিস। তোদের বলেছিলাম না ওই মেয়েটার সব খোঁজ খবর আমার চাই? তাহলে কই সেটা? তুই কি দেশে আসার পর থেকে আমাদের শান্তিতে কখনো থাকতে দিয়েছিস, নাকি সেটা কখনো করবে? আমরা তো খুব ভালো করেই জানি যা আমাদেরকে নাকামি চোকানি না খাইয়ে তুই শান্তিতে থাকতে পারিস না। কোথাকার কোন মেয়ের সাথে দেখা হলো একটু সুন্দর, এখন কিনা তার খোঁজ খবর নিতে হবে। তোর এরকম কর্মকাণ্ডে আমরা সবাই কিন্তু বিরক্ত, তুই সেটা বুঝতে পারিস। কোথাকার কোন মেয়ে মানে? একদম আজে বাজে কথা বলবি না। তোকে বলেছি না খোঁজ খবর নিতে, খোঁজ নিবি ব্যাস। এখন বল ওর কি খবর, কোথায় কি থাকে সবটা। আমার কথা মতো শুভ গড়গড় করে ওর ঠিকানা থেকে শুরু করে একদম 14 গোষ্ঠী পর্যন্ত সবকিছু বলে দিল। সব শোনার পর শুভকে এক হাতে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ সোনা। তুমি যে আমার জন্য এত ভালো একটা কাজ করে ফেলবে সেটা ভাবতেও পারিনি। শুধু এই হারামিটার উপর আমি ভরসা করেছিলাম। ওর থেকে তো তোমার কাছে আগে বিষয়টা বললেই ভালো হতো। নাটক কম প্রিয়, তুমি যে অন্য কারো প্রেমে আসক্ত সেটা আমি খুব ভালো করেই জানি। জানি যখন তোদের ভাবির প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, তাহলে এত লেট করানোর কি ছিল? শোন, রাত হয়ে গেছে, হয় এখানে থেকে যা, আর না হলে বাসায় চলে যা। অনেক রাত হয়ে যাচ্ছে। পাগল নাকি, মাথা খারাপ যে এখানে থাকবো? এখানে থাকলে দেখা যাবে রাত দুপুরের সময় আমাকে ডেকে উঠিয়ে তারপর বলবি ভাবির সাথে দেখা করতে যাবি। ভালো কথা বলেছিস তো, আগে বলবি না যে ভাবির সাথে দেখা করলে ভালো হয়? তোর মাথায় কত বুদ্ধি রে দোস্ত। আমি কথাগুলো বলতেই শুভ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। শুভ যেতেই আমি হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লাম। কোনো রকমে রাতটা পার করলাম, কারণ মাঝরাত পর্যন্ত মেয়েটার কথা ভাবতে ভাবতেই কেটে গেছে। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, উঠে ফ্রেশ হয়ে আসলাম। দেখলাম বিড়াল ছানাটা রুমের মধ্যে আবার বেডের এক সাইডে ঘুমাচ্ছে। কিছুক্ষণ শরীরে হাত বুলিয়ে দিলাম। তারপর ব্রেকফাস্ট করে যখন বেরোতে নেব, তখনই আম্মু বলতে লাগলো, এই শরীরে কোথায় যাওয়া হচ্ছে? আম্মু, সামান্য হাতে চোট লেগেছে, তার জন্য কি শরীর খারাপ করবে? তোমার বৌমার সাথে একটু দেখা করে আসে দাও। আম্মু হাজারটা প্রশ্ন করলো আর আমাকে আটকে দেওয়ার চেষ্টা করলে তখন আমি জোর করে এই বাসা থেকে বের হলাম। বাইক নিয়ে আসতে পারবো না, হাতের চোটটা বেশ গুরুতর, তাই একটা রিক্সা করে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছি, কিন্তু মেয়েটা আসছে না। তারপর পাবলিক ওয়ার্ডের সামনে যেতেই দেখলাম মেয়েটা কালকের মতোই সবার সাথে কথা বলছে। একটু বাদেই যখনই মেয়েটা সেখান থেকে চলে আসতে যাবে, আমি একটা দেয়ালের সাইডে লুকিয়ে পড়লাম। আমাকে দেখে
কখনোই এই সাইড দিয়ে আসবে না, সেটা খুব ভালো করেই জানি। মেয়েটাকে কালকে যতটা চমকে দিয়েছিলাম তাতেই হয়তোবা মেয়েটার বোঝা হয়ে গেছে যে এরপর থেকে আমি ওর পেছনে পড়ে থাকবো। কিছুক্ষণ বাদে মেয়েটা আমার সামনে এসে চলে যেতে নিলেই হুটহাট করে ওর একটা হাত ধরলাম। হাঁচকা টান দিতেই মেয়েটা এসে আমার বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ল। এই অনুভূতিটা যেন কতটা চেনা, আমাকে এলোমেলো করে দিচ্ছিল। ওকে কি করে বোঝাবো, কারণ মেয়েটা ভয় পেয়ে চোখ মুখ জোড়া কুঁচকে নিল আর আমার শার্টের কলারটা আঁকড়ে ধরলো। আমি এবার এক হাতে ওর কোমরটা জড়িয়ে ধরলাম। মেয়েটা বুকের ওপর হাত রেখেছে, তীর করে ওর ঠোঁট জোড়া কাঁপছে। আমি ওর মুখের ওপর এসে পড়ে থাকে এলোমেলো চুলগুলো ফুদিয়ে সরিয়ে দিতেই মেয়েটা আর একটু শক্ত হাতে আমার শার্টের কলারটা আঁকড়ে ধরলো। আমি ওর কানের কাছে এবার মুখ নিয়ে গিয়ে বলতে আরম্ভ করলাম, তুমি তো আমাকে পাগল করে দেবে মেয়ে। আমাকে পাগল না করে তো দেখছি তোমার শান্তি হবে না। আমার কথাতে যেন মেয়েটা বসে ফিরল। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আমি ওর গালে টুস করে একটা চুমু খেয়ে ফেললাম। সাথে সাথে এবার মেয়েটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকালো। আমাকে দেখে অবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য ও হয়তো ভেবেছিল কোনো বকাটে কিংবা কোনো বাজে লোক ওর দিকে এমন করে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে এবার মেয়েটা আমার সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। তখন আমি বলতে আরম্ভ করলাম, জান, ভয় পাওয়ার কিছুই নেই। হবু হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরে রেখেছে। আর শোনো, এখন থেকে বোরকা পরে বের হবে। তোমাকে এমন করে সবাই দেখলে আমার হিংসা হয়। আমার জানটাকে অন্য কেউ দেখবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এমন একটা পরিস্থিতিতেও মেয়েটা রাগ দেখিয়ে বলল, আজব তো, হসপিটালে কেউ বোরখা পরে আসে নাকি? তারপরে আমি একজন নার্স, বোরখা পরে আমি কি করে সবার সেবা করব? কিন্তু তোমাকে এই অবস্থাতে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে দেখবে, আমার সেটা মোটেও পছন্দ না। আমার ভালো লাগবে না জান। জান? কিসের জান? কোনো জানটার নেই। এই ছাড়ুন আমাকে, অসভ্য কথাকার। কালকে প্রথমবার দেখা হলো আর তাতেই আমাকে এরকম করে ডিস্টার্ব করতে শুরু করলেন। কালকে আমার বোঝা উচিত ছিল যে আপনি একটা বাজে ছেলে। আমি যদি জানতাম আপনি আমাকে ডিস্টার্ব করতেন তাহলে কখনোই আপনার হাতে ব্যান্ডেজটা করে আসতাম না। ওসব কথা রাখো তো, এসব কমন ডায়লগ। দেখা হতো না, এই করতে না, ওই করতে না, এসব আমি শুনতে চাচ্ছি না। বলো, এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? আপনাকে বলেছি না আমাকে ছাড়ুন, নাহলে কিন্তু আমি চিৎকার করব। কালকে আমার উচিত হয়নি আপনার হাতে ব্যান্ডেজটা করতে আসা, নাহলে আপনার মতো একটা পাগলের সাথে আমার দেখা হতো না। আর আপনিও চুপ, একদম চুপ। এত ফটর ফটর করে কেন? হ্যাঁ, তুমি জানো কালকে যখন থেকে জানতে পেরেছি তুমি আমার সিনিয়র, তখন কেমন যেন লাগছিল। তারপর মনে হয়েছে শেষ পর্যন্ত কিনা আমার বউ সিনিয়র হবে। ভাবলেই কেমন যেন একটা অনুভূতি কাজ করছিল। এতদিন শুনে এসেছি আর শেষে কিনা আমার বই হবে সিনিয়র। আহা, অমন কিচ্ছু হবে না, এসব আজে বাজে কথা। আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। চিৎকার করবে করো, আমি তোমাকে হেল্প করব। আমার কথাতে মায়া চুপসে গেল। কিছুক্ষণ মায়া চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি ওর গালে আবার একটা চুমু খেয়ে নিলাম। এবার মেয়েটা কেমন যেন ছোটার জন্য ছটফট করতে আরম্ভ করলো। আমি ওকে ছেড়ে দিলাম, কারণ হসপিটালে এই অবস্থাতে বেশিক্ষণ থাকা যাবে না। যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। মেয়েটা বারবার ওর হাত দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, অসভ্য বাজে ছেলে, আমার গালে চুমু খাওয়ার তোর সাহস কি করে হয়? আমি তোকে দেখে নেব। জান, এটা হসপিটাল, না হলে আজকে আরো অন্য কিছু করে ফেলতাম। তোমাকে দেখতে এত আদুরি লাগছিল, জানো, মনে হয় তুমি শুধু আমার একান্ত ব্যক্তিগত নার্স। মানে? বললাম না, কালকে হাতের আঘাত থেকে মনের আঘাতে বেশি লেগেছে। তোমাকে দেখার সাথে সাথে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি জান। মানসিকভাবে অসুস্থ? তাহলে মানসিক হাসপাতালে চলে যান। তাহলে এখানে কেন? এর রোগটা শুধু তুমিই সারাতে পারবে, অন্য কারো পক্ষে এই রোগ সারানো সম্ভব না জান। আমি কোনো ডক্টর নই যে আপনার রোগ সারাবো। আর শুনুন, আমার সাথে কিন্তু একদম অসভ্যতামি করবেন না, তাহলে কিন্তু আমি হসপিটালের চেয়ারম্যানের কাছে আপনার নামে কমপ্লেন দেবো। তারপরে দেখবেন। কিছু দেখতে হবে না, তোমাকেই দেখবো এখন থেকে। আর শোনো, এখন থেকে অন্তত হসপিটালে আসার সময় বোরকা পরে বের হবে, না হলে আমার জানটাকে কত লোকজন দেখবে তার ঠিক নেই। আর আমি চাই না আমার কলেজাটাকে কেউ দেখুক। কি কুক্ষণে যে আপনার সাথে আমার দেখা হয়েছিল আমি সেটাও নিজে জানি না। আপনার জন্য পাগল হয়ে যাব। আমি তো সেটাই চাই শোনা। তাহলে কিসের জন্য বলছো? এই তো বললে যে আমার জন্য পাগল হয়ে যাবে। আমি বলেছি আপনার কর্মকাণ্ডে আমি পাগল হয়ে যাব। সে যাই হোক, তোমাকে আমারই বউ হতে হবে, দেখে নিও। মেয়েটার রেগে সেখান থেকে চলে যেতে নিলে
আমি আবার ওকে পেছন থেকে ডাকলাম, এই যে মিস মায়া ম্যাডাম, শুনুন। আবার কি? তোমাকে দেখতে হেব্বি লাগছে। অসভ্য। সভ্য করে নিলেই তো পারো, এত কথা না বাড়িয়ে আমাকে একটু ভালোবাসলেই তো পারো। আমাদের দেখা হয়তো দুদিনের, কিন্তু আমার মনে হয় তোমার সাথে আমার জন্মান্তরের পরিচয়। তাতে কি যে এইসব পাগল ছাগল এসে জোটে না, বুঝি না। এদের জন্য একটু শান্তিতেও থাকা যাবে না। মায়া আমাকে 1000টা গালি দিয়ে দিতে সেখান থেকে চলে গেল। আমি অনেকক্ষণ যাবৎ হসপিটালে ছিলাম, আর সবসময় মায়ের সাথে থাকার চেষ্টা করেছি। ওর পেছন পেছন হসপিটালের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড অব্দি গিয়েছি। আবার কখনো কখনো মা কোথায় বসলে আমি ওর পাশে এসে বসে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। মেয়েটা আমাকে যথাসম্ভব ইগনোর করেছে। প্রথম দেখাতেই এমন, তাই অনেকটা শক হয়েছে। আর এত সহজে কাউকে ভালোবাসাটা সম্ভব না, আমি সেটা খুব ভালো করে জানি। আমি হয়তোবা ওর উপর ক্রাশ খেয়েছি, তাই আমি ওকে মনের কথাগুলো বলে দিয়েছি। কিন্তু মায়ার সময় লাগবে। ও একটা মেয়ে, কাজের জন্য এখানে আসে। ও হয়তো ভয় পাচ্ছে যে আমি ওকে এখানে এসে রোজ রোজ ডিস্টার্ব করব। মেয়েরা যদি একবার রাজি হয়ে যায় তাহলেই তো আর এসব করতে হবে না। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম প্রথম দিন, তাই ওভারডোজ দেওয়া ঠিক হবে না ভেবে দুপুরে আগে হসপিটাল থেকে চলে গেলাম। মেয়েটাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাসায় এসে মেয়েটার কথা ভাবতে ভাবতে দিনটা পার হয়ে গেল। আম্মু ওর সম্পর্কে জানতে চাইলো, আমি সবটাই জানালাম। শুভ যখন বলেছিল তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ মেয়েটা 2 বছরের সিনিয়র। আমার ওকেই চাই। আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসলে 1000টা দিনের প্রয়োজন হয় না, সেটা আমি ওকে দেখার পরই বুঝেছি। ওকে দেখার সাথে সাথে মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, তাই এক মুহূর্ত দেরি করতে পারলাম না। মেয়েটার কাছে বারবার গিয়েছি। কি করব, জীবনের প্রথম কারো মায়াতে পড়েছি। আর মেয়েটার নামে যেমন মায়া, তেমনি অদ্ভুত রকমের মায়া আছে ওর মধ্যে। ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। কয়েকদিন পরের ঘটনা, হসপিটালের দিকে যেতে নিব, তখনই আব্বু আমার পথ আটকে দাঁড়ালো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছেন আপনি? আব্বু একটু বাইরে। কোথাও যাওয়া হচ্ছে না, আজকে আমার সাথে হসপিটালে যাবি। আমি মনে করেছিলাম আব্বু হুটহাট করে অন্য কোথাও যাওয়ার কথা বলবে, কিন্তু আবার সে হসপিটালে যাওয়ার কথা বলবে ভাবতেই পারিনি। আপনারা হয়তো ভাবছেন হসপিটালে যাওয়ার কথা কেন বলছে। আসলে যে হসপিটালে মায়া জব করে, গত 2 দিনে সেখানে গিয়ে এরকম অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। সেই হসপিটালটা আমাদেরই। আব্বু দাদুর নামে হসপিটালটা করেছিল। আবার ভাববেন না আমার আব্বু ডক্টর। আব্বু কোনো ডক্টর নয়, আব্বুর আলাদা ব্যবসা আছে। তারপরও আব্বু হসপিটালটা দাদুর নামে করবে বলে দাদুকে আশ্বাস দিয়েছিল। দাদু মারা যাবার আগে সব সম্পত্তি আব্বুর নামে করে দিয়ে গিয়েছিল, আর বলেছিল এই সম্পত্তির যথাযথ ব্যবস্থা করতে। আর দাদু অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সঞ্চয় করতে করতে সারাটা জীবন শেষ হয়ে যায়। তাই আব্বু তাড়াতাড়ি সেই স্বপ্নটা পূরণ করে। হসপিটালে যেতে হবে ভেবে আমি আর বারণ করলাম না, আব্বুর সাথে বেরিয়ে পড়লাম। হসপিটালের সামনে এসে গাড়ি থেকে আমাকে নামতে বলল। আমি নেমে পেছন পেছন আসতেই আব্বু আমাকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকলো। অনেকেই আব্বুর সাথে আমাকে দেখে কথা বলছে। সিনিয়র ডক্টর থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সবার সাথে কথা বললাম। শেষে এসে ঢোক আটকে গেল, কারণ দূরে মায়া দাঁড়িয়ে আছে। মায়া মেয়েটা হয়তোবা আমাকে এখানে আশা করেনি, তার উপর আবার এমডির সাথে। ও কিছু বলতে যাবে তার আগে আব্বু গিয়ে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আমার ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, শুধু তোমার সাথে পরিচয় করানো হয়নি। ও আমার ছেলে ঈশান, 2 মাস আগেই লন্ডন থেকে বাসায় ফিরেছে, এখন থেকে এই হসপিটালের চেয়ারম্যান। মেয়েটা মনে মনে কিছু একটা বলল। হয়তোবা গত 2 দিনে যে পরিমাণে জ্বালিয়েছি, এখন থেকে রোজ রোজ জ্বালাতে আসবো। কথাগুলো ভেবেই মেয়েটা শুকনো একটা মুচকি হাসি দিল। মায়া নিজের পরিচয় দিয়ে কথা বলল। আমি কোনো কথা বললাম না, কারণ আব্বুর সামনে কোনো বেগবাই করলে ঝামেলা আছে। আব্বু কিছুটা দূর এগিয়ে যেতেই আমি মায়ের গালটা হুটহাট করে টেনে দিয়ে বলতে আরম্ভ করলাম, মায়া, দেখেছো, তোমার শ্বশুরকে নিয়ে ঠিকই চলে আসলাম। তুমি ভাবতে আমি কোথাকার কে হব, তাই তো? এখন কি আমি তোমাকে ভালোবাসার পক্ষে যোগ্যতা রাখি না সোনা? আব্বুর সাথে এসে অসভ্যতামি করা হচ্ছে। আপনি আসলেই একটা অসভ্য, নাহলে এসব বাজে বাজে কথা কেউ বলে? ওইসব জানি না, আগে আব্বুর সাথে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে আসি, তারপর তোমাকে সময় দিব, কেমন সোনা? একদম না, আপনার সাথে কোনো কথা নেই। আপনি একটা বজ্জাত, অসহ্য, বাজে ছেলে। আমি জানি তুমি আমার সাথে সারা জীবন কাটাতে চাও, এতে বলার কি আছে জান? আমি কখন বললাম?
সব কথা মুখে বলতে হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি। চোখও অনেক কিছু বলে দেয়। এখন তুমি বিরক্ত প্রকাশ করছো, একদিন এই চোখেই আমার জন্য ভালোবাসা থাকবে। আপনি একটা অসহ্য। আপনাকে সহ্য করাটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। মায়া গটগট করে চলে গেল। আব্বু আমাকে ডাকতেই তাড়াহুড়ো করে সেখান থেকে গিয়ে আব্বুর সাথে হাঁটতে লাগলাম। আব্বু সন্দেহ চোখে তাকাতেই আমি বললাম, এত সন্দেহ করার কি আছে? আমি একটু ওই পাবলিক ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর তুমি? তোমাকে একটা কাজে এনেছি, সেটা আগে কমপ্লিট করো, তারপর না হয় ঘুরে ঘুরে দেখবে। মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আব্বু আরো অনেকের সাথে পরিচয় করালো। পরিচয় পর্ব শেষ করে আব্বুর কেবিনে গিয়ে বসলাম। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে দুটো কফি দিয়ে গেলে আমি আব্বুর সাথে বসে কফি খেলাম। আব্বু হাজারটা কথা বলছে আর হাজারটা প্রশ্ন করছে, আমি শুধু উত্তর দিচ্ছি। আব্বু হয়তোবা কিছুটা আঁচ করতে পেরেছে, তাই বলতে লাগলো, কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো ঈশান? তেমন কিছু না আব্বু। তেমন কিছু না হলেই ভালো। হসপিটালের দায়িত্বটা বুঝে নিয়ে তারপর খুব তাড়াতাড়ি অফিসের কাজে হাত লাগাবে। এ তো ঘুরে বেড়ালে চলবে? সেটা না হয় হবে, কিন্তু একটু সময় লাগবে। আজকে হসপিটালে নিয়ে আসলে আবার দুদিন পরে অফিসে যেতে বলবে, তা কিন্তু হবে না। আব্বু হেসে উত্তর দিল। আমি আব্বুর সাথে কথা বলে কিছুক্ষণ বাদে বেরিয়ে আসলাম। একটু পরে আব্বু হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমি তাতেই যেন সুযোগ পেয়ে বসলাম। মায়ার পেছন পেছন ঘুরতে আরম্ভ করলাম। এরকম কিছু দেখে হসপিটালের সবাই অবাক হচ্ছে, কারণ গত দুদিনে অনেকেই আমাকে দেখেছে, কিন্তু আমি যে এই হসপিটালের চেয়ারম্যানের ছেলে সেটা কেউ জানতো না। আসলে আমি তেমন করে কখনো নিজের পরিচয় দিইনি, আর ইচ্ছা হয়নি নিজেকে অত বড় দাবি করতে। আমার কি যোগ্যতা আছে সেটা আমি আমার কাজেই বোঝাবো, আব্বুর পরিচয় দিয়ে নয়। মেয়েটা যে আমার উপর প্রচুর পরিমাণে বিরক্ত সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু মনে হচ্ছে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। মায়া এটা ভেবে ভয় পাচ্ছে যে আমি চেয়ারম্যানের ছেলে, এত বড় লোকের ছেলে হয়ে কিনা সামান্য একটা নার্সকে ভালোবাসবে। এই ভুলটা ওর ভাঙাতে হবে। তাই ঠিক করে ওকে আস্তে আস্তে সবটা বুঝিয়ে দেবে। হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। বাসায় এসে আগে কিউটি বিড়াল ছানাটাকে খুঁজতে লাগলাম। তারপর গিয়ে দেখলাম আম্মুর রুমে বেডের উপর শুয়ে ঘুমাচ্ছে। এসে ওকে আলতো করে আদর করে দিলাম। আম্মু আমাকে দেখে বলতে লাগলো, হসপিটালে আজকের দিনটা কেমন কাটলো? না মানে ভালোই। তাছাড়া হ্যাঁ, তাছাড়া আমার হবু বৌমা যেখানে থাকে সেটা আমি খুব ভালো করেই জানি। বলো, কত দূরে এগোলে? মেয়েটাকে মনের কথাগুলো বলেছো? সবে মাত্র 3 দিন হলো ওর সাথে দেখা হয়েছে। এর মাঝে এমন কিছু বললে মেয়েটা ভয় পেয়ে যাবে। তার উপর আজকে যখন আব্বুর সাথে গিয়ে দেখা করলাম, তখন মেয়েটা ভেবেই নিয়েছে এত বড় বড় লোকের ছেলে হয়ে আমি কিনা ওর সাথে প্রেম করব। মেয়েদের এই একটা সমস্যা, ছেলের পরিবারে একটু বড় লোক হলে তাকে মেনে নেবে কিনা এটা নিয়ে হাজারটা চিন্তা মাথাতে তাদের ঘুরপাক খাবে। বুঝতে পারবে না ভালোবাসার মানুষটা যদি চায় তাহলে সব পরিস্থিতিতেই তার সাথে মানিয়ে নিতে পারে। বাব্বা, আমার ছেলেটা দেখছি খুব বড় হয়ে গেছে, যার জন্য এত বড়দের মতো কথা বলছে। আমি দোয়া করি আমার ছেলেটার ভালোবাসাটা সফল হোক। মাঝে আরো 15টা দিন কেটে গেছে। এই 15 দিনে প্রত্যেকটা দিন আমি হসপিটালে গিয়ে মেয়েটাকে ডিস্টার্ব করেছি, আর প্রত্যেকটা দিন মায়া আমাকে বিরক্তি প্রকাশ করেছে। প্রথম প্রথম বিষয়টা মজা লাগলেও এখন কেন জানি ভালো লাগে না। মেয়েটা যতবার আমাকে ইগনোর করে ততবারই আমার খারাপ লাগে। কেন জানি না ওর ইগনোরটা এখন নিতে পারি না। প্রতিদিনের মতো আজকেও আব্বুর কেবিনে এসে বসে আছি। আব্বু কিছুদিন যাবৎ শহরের বাইরে গেছে, তাই যখন খুশি মেয়েটাকে জ্বালাতে পারি। আব্বু হুটহাট করে আর হসপিটালে আসার কোনো ঝামেলাও নেই। মায়াকে দেখতে না পেয়ে একটা ওয়ার্ড বয়কে দিয়ে মায়াকে ডেকে পাঠালাম। মায়া আমার কথা প্রথমে শুনে বিরক্তি প্রকাশ করলো, পরে চেয়ারম্যান ডেকেছে ভেবে কেবিনে আসলো। আমি মেয়েটার দিকে তাকাতেই ও রাগে চোখে তাকিয়ে বলল, কি সমস্যা আপনার? সবসময় এরকম ডিস্টার্ব করতে থাকেন কেন আমাকে? জান, এটাকে ভালোবাসা বলো, এটা কি ডিস্টার্ব করা হলো? তুমি সবসময় খালি আমাকে ভুল বোঝো। এটা ভালোবাসা না। আপনি কেন বুঝতে পারছেন না? এরকম নোংরামো করাটাকে কোনো ভালোবাসা বলে না। এতদিন যাবৎ তোমাকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আর তুমি কিনা বলছো আমার ভালোবাসাটা নোংরা। তুমি আমাকে এতটা ছোট করতে পারলে জান? আমি একটু কথাগুলো অভিনয় করে বলতেই মেয়েটা কেমন যেন অসহায়ভাবে চেয়ে রইল। আমি তখন ওকে কাছে ডেকে বললাম, এদিকে আসো। মেয়েটা আসতে চাইছিল না, সেটা বুঝতে পেরে বলতে আরম্ভ করলাম, ভয় পেও না, তুমি আমাকে ভালোবাসো না আমি সেটা খুব ভালো করে জানি। তবে যেদিন তোমার থেকে হারিয়ে যাব সেদিন তুমি খুশি হলো আমার খুব কষ্ট হবে জান।
এসব ফালতু কথা বলার জন্য আমাকে কেন ডাকেন? আমার এসব শুনতে ভালো লাগে না। আপনি বুঝতে পারেন না যে আমি এখানে কাজ করতে এসেছি, আপনার সাথে প্রেম করতে নয়? তুমি কাজ করতে আসলেও আমি কাজ করতে আসি না জান। আমি শুধু তোমার সাথে প্রেম করতে আসি। তোমার একমাত্র কাজ এখন থেকে আমাকে চোখে চোখে রাখা, আমাকে আদর করা জান। আপনার চিন্তা ভাবনা এতটা নীচ! আমি যদি সেটা আগে জানতাম তাহলে কখনোই এখানে আসতাম না। হ্যালো ম্যাডাম, বিয়ের পরে যেটা করবেন সেটা আগে করতে বলিনি। এত বিয়ের আগে যতটুকু অবধি করা যায় ততটুকু রোমান্স করব। তোমার সাথে এগুলো না করলে তুমি কি করে বুঝবে আমি তোমাকে ভালোবাসি? যত সব আজে বাজে ফালতু কথা। আপনি একটা বাজে ছেলে, অসভ্য ছেলে। আপনার মুখে কিছুই আটকায় না, আপনার একটুও লজ্জা করে না এসব বলতে, তাই না? ছেলেদের লজ্জা শরম একটু কমই, তুমি সেটা জানো। তাহলে কেন আমার কাছে আসো না? এদিকে আসো, তোমার সাথে কথা আছে। মেয়েটা আসতে চাইছিল না। আমি উঠে গিয়ে এবার টেবিলের উপরে পা তুলে বসলাম। মেয়েটা কিছুটা কাছে আসতে আমি ওর একটা হাত হ্যাচকা টান দিতে মেয়েটা তাল সামলাতে না পেরে আমার দুই থায়ের মাঝে চলে আসলো। মেয়েটা কিছু বলার আগে আমি হাতের উল্টো পিঠ দিয়ে ওর গালে স্লাইড করলাম। সাথে সাথে মেয়েটা চোখ বন্ধ করে নিল। প্রথমে বিরক্তি প্রকাশ করলো, পরে আমার স্পর্শে মেয়েটা কেমন কেঁপে উঠলো। আমার এমন স্পর্শে মেয়েটা এক হাতে ওর অ্যাপ্রন, আরেকটা হাতে আমার বুকে রেখে সরিয়ে দিতে চাইলো। আমি আলতো করে ওর মুখে একটা ফু দিলাম। মেয়েটা এলোকেশি চুলগুলো মুখ থেকে সরে গেল। মায়ার ঠোঁট জোড়া চিরচির করে কাঁপতে আরম্ভ করলো। আমার ইচ্ছে করছে ওকে একটু আদরে স্পর্শ চেয়ে দিতে। ইচ্ছাটা দমিয়ে রাখলাম না। ঠোঁট জোড়া ওর কপালে ছোঁয়ালাম। মেয়েটা যেই হাতে আমাকে সরিয়ে দিতে নিয়েছিল সেই হাতেই আমার শার্টের কলার খামচে ধরলো। আমি ওর কানের কাছে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বললাম, তুমিও যে আমাকে ভালোবাসো সেই কথাটা নিয়ে তুমি খুব কনফিউজড। তুমিও খুব ভালো করে জানো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মন থেকে সেটা মানতে চাও না। কেন বলো তো জান? একটু ভালোবাসলে কি এমন হয়? মেয়েটা এবার বসে ফেলল। আমাকে কিছু বলার চেষ্টা করতে আমি আলতো করে ওর লজ্জায় লাল হয়ে যাওয়া গালে একটা চুমু দিলাম। মেয়েটা কেমন যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে, হয়তোবা কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারছে না। আমি বুঝতে পারলাম ওর ভেতরে চলছে দ্বিধাদ্বন্দ্ব। ও মনে একটা ভাবছে আর মাথায় আরেকটা ঘুরছে, আবার মুখে আরেকটা বলতে চাইছে। কোনো এক সংকোচে মেয়েটা আমাকে ভালোবাসে সেটা প্রকাশ করতে চাইছে না। এবার মায়াকে কোলের উপর উঠিয়ে বসালাম, তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরলাম। মেয়েটা আমাকে থামাতে চেয়েও কেন জানি পারছে না। এক হাতে শার্টের কলারটা আঁকড়ে ধরে আছে। আমি ওর গালে পরপর চুমু দিতে আরম্ভ করলাম। ও কেন জানি আর আমাকে আটকাতে পারছে না। এখন দুই হাতে আমার শার্টের কলারটা খামচে ধরে রেখেছে। আমি অনবরত মায়ের গালে চুমু দিয়ে যাচ্ছি। ছোটে আজ অব্দি চুমু খাওয়ার সাহসটা হয়ে ওঠেনি, তাতে হয়তো বা মায়া আমাকে ভুল বুঝবে। এমনটা প্রায়ই করি, কিন্তু আজকের ডোজটা একটু বেশি ছিল, তাই মায়া সেটা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। কিছুক্ষণের মধ্যে যখন বুঝতে পারলাম মেয়েটার কোনো রেসপন্স নেই, সাথে সাথে আমি ওর মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। তাড়াহুড়ো করে ওকে কোলে নিয়ে নিলাম। তারপর একটা ভিআইপি কেবিনে এনে মেয়েটাকে শুয়ে দিলাম। আমাদের ফ্যামিলির একজন ডাক্তার ডেকে ওকে একটু চেক করতে বলতে ডক্টর মায়াকে ভালো করে চেক করলো। ডক্টর কথা বলছে না, তাই আমি জিজ্ঞেস করলাম, ডক্টর মায়া ঠিক আছে তো? ঈশান সাহেব, টেনশনের কোনো কারণ নেই। মায়া ম্যাডাম একটু স্ট্রেঞ্জ আর কোনো কারণে চিন্তিত, তাই জ্ঞান হারিয়েছি। কিছুটা ঘাবড়ে গিয়েছিল, সিম্পল ব্যাপার, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ডক্টর বিষয়টা কাউকে বলবেন না, বিশেষ করে আব্বুকে। ডক্টর হ্যাঁ সূচক জবাব দিয়ে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ ওর পাশে বসে রইলাম। একটু বাদেই মায়ের চোখে মুখে পানির ঝাপটা দিতেই মায়ের চোখ খুলে তাকালো। তাড়াহুড়ো করে উঠে বসে সামনে আমাকে দেখেই কিছুটা পিছিয়ে গেল। ভয়ে নিজের অ্যাপ্রনটা দুই হাতে খামচে ধরল। আমার এক নিমিষের জন্য যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মেয়েটার রেসপন্স না পেয়ে। মায়াকে উঠে বসতে দেখে বেডে বসে ওকে কাছে টেনে নিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বললাম, পাগলি, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? তুমি কিভাবে সেন্সলেস হয়ে গেলে? একটাবার আমাকে বলতে পারলে না তোমার খারাপ লাগছে? তুমি জানো আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। মেয়েটা চুপ করে আছে, হয়তোবা আমার এমন পাগলামি দেখছে। একটা সময় ওকে ছেড়ে দিলাম, তারপর চোখের পানি মুছে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম। বুঝতে পারলাম মেয়েটা আমার সাথে কথা বলতে চাইছে না। সেদিন ওর সাথে দেখা করিনি। মায়াকে আমি সেদিনের জন্য ছুটি দিয়ে দিই, আর দেখা করিনি। মেয়েটা যেন আমাকে নিয়ে ভাবে, সেই জন্য ওকে সময় দিয়েছিলাম, কিন্তু মেয়েটার কোনো রেসপন্স পাচ্ছিলাম না।
তাই ওর সাথে আবার দেখা করলাম। মেয়েটা সেই একই ইগনোর। আমি জানি মেয়েটা আমাকে ভালোবাসে, তারপরে কেন জানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি মেয়েটার বয়ফ্রেন্ড আছে? না না না, সেটা কি করে হয়? খোঁজ খবর তো আগেই নিয়েছি, মেয়েটাকে নিয়েই ভাবছিলাম। এরই মাঝে আব্বু এসে বলে গেল আমি যেন অফিসে জয়েন করি। কিন্তু হঠাৎ করে অফিসে জয়েন করলে মায়াকে প্রতিদিন জ্বালাবো কি করে? কথাগুলো ভাবতেই খারাপ লাগছে। 15টা দিন অফিসে আর হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে, কারণ প্রতিদিন হসপিটালে যেতেই পারছি না। প্রথম প্রথম অফিসের কাজ করতে হচ্ছে, তাই সবকিছু বুঝে উঠতে পারছি না। আব্বুর কাছ থেকে সবকিছু বুঝে নিতে হচ্ছে। মায়াকে সপ্তাহে 2-3 দিন করে গিয়ে একটু জ্বালাতে পারি, তাতে হয়তো মেয়েটা একটু স্বস্তি পেয়েছে। 1 মাস যেতে না যেতেই মেয়েটা কেমন আমাকে ইগনোর করতে আরম্ভ করেছে। হয়তোবা ও আমাকে চাইছে না। মায়ের সাথে আমার কথা বলা দরকার ভেবে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। কয়েকদিন যাবতই মায়া আমার কল রিসিভ করছে না। ইদানিং মেয়েটা বড্ড বেশি ইগনোর করছে। হসপিটালে আসতেই দেখতে পেলাম মায়া একজন ডক্টরের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে। ডক্টরটা ওর প্রশংসা করছে আর মায়া মুচকি মুচকি হাসছে। এসব দেখে মাথায় রাগ উঠে গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না। রাগ হচ্ছে খুব। আমার একান্ত ব্যক্তিগত নারীটা কেন অন্য কারোর সাথে কথা বলবে ভেবেই মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কেবিনে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে মায়াকে ডেকে পাঠানো হলে মায়া আসলো। আমার দিকে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নিল। তখন আমি উঠে আসলাম আর বললাম, মায়া, কি শুরু করেছো তুমি? আমি আবার কি শুরু করব? ওই ডক্টরের সাথে তোমার এত কি? প্রায় দেখি ওর সাথে হেসে হেসে কথা বলো। পছন্দ করে ওকে, নাকি ও তোমাকে ভালোবাসে? আমার যা ইচ্ছে আমি তাই করি, তাতে আপনার কি? আপনার হসপিটালে আমি কাজ করতে আসি, কাজটা আমি ঠিকমতো করেছি কি না আপনি সেটা দেখবেন। আমার পার্সোনাল বিষয়ে আপনি নাক গলানোর অধিকার রাখেন না। এতদিনেও তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি, তাই না মায়া? সামান্য পরিমাণে ভালোবাসতে পারোনি আমাকে, সেজন্য অন্য কারোর সাথে এরকম হেসে হেসে কথা বলে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ। বুঝতে পারছো না, অন্য কোনো পুরুষের সাথে তোমাকে আমি সহ্য করতে পারি না। আমার বুকের ভেতরটায় চড় হয়ে যায়। আমি কার সাথে কী করবো সেটা দেখার বিষয় আপনার নয়। আপনি আমাকে রীতিমতো টর্চার করেন। এসব মানসিক টর্চার আমি আর নিতে পারবো না। তাহলে তুমি কি চাও? আমি চাই আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। এখন থেকে আমার থেকে দূরে থাকারই চেষ্টা করবেন। আমি আপনাকে ইগনোর করি, তাতেও কি আপনি বুঝতে পারেন না আমি আপনার প্রতি বিরক্ত? আর ভালোবাসার কথা যদি বলেন, সেটা আপনার প্রতি আমার কখনোই হবে না। কিন্তু কেন? আমি কি এমন অন্যায় করেছি মায়া, যার জন্য আমাকে একটু ভালোবাসা যায় না? আপনার কোনো অন্যায় নেই। আমার মতো একটা মেয়ে আপনার মতো একটা ছেলেকে ভালোবাসতে পারে না। বারংবার এসব বলে আমাকে মেন্টালি জর্জর করছেন। আপনি সেটা বুঝতে পারছেন না? ভালোবাসি না আমি আপনাকে। মায়া, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি তুমি আমাকে। না, কখনোই না। আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না আমি আপনাকে ভালোবাসি। কথাগুলো বলে মায়া চলে যেতে নিলে আমি ওর এক হাত ধরে থামিয়ে দিলাম। মেয়েটাকে কাছে টেনে আনলাম। ও ছোটার জন্য ছটফট করছে, রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। মায়ের কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। মায়া আমার বুকে হাত রেখে ধাক্কা দিয়ে বলল, একদম আমাকে টাচ করবেন না, ছাড়ুন আমাকে। আপনার এসব নোংরামি আমি আর সহ্য করতে পারবো না। আপনি কিন্তু আপনার আব্বুর কাছে সবটা বলে দিতে বাধ্য হব আমি। আমি মায়ার কোনো কথাই শুনলাম না। ঠোঁটজোড়া মায়া ঠোঁটের দিকে এগোতেই মায়া যেটা করলো তাতে ওকে ছেড়ে দিলাম। মায়াকে কিস করার আগে ও আমার গালে একটা থাপ্পড় বসে দিল। মেয়েটাকে ছেড়ে দিলাম। অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। আজকে ওর এরকম রাগে চেহারা দেখে বুঝতে পারছি মেয়েটা আমার প্রতি বিরক্তিত। তাহলে কি ভালোবাসা বোঝানোর চেষ্টাটাই বৃথা গেল? ওকে এত কিছু করে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। থাপ্পড় খেয়ে মায়ার থেকে দূরে সরে দাঁড়ালাম। ও বলতে লাগলো, আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো শুধরে যাবেন, কিন্তু আপনি একটা বাজে ছেলে, লম্পট, আপনার চরিত্র ঠিক নেই। তাহলে একা একটা মেয়েকে রুমে ডেকে এনে এইসব কেউ করতে পারে? পারে না। আপনার মাথায় আসলেই সমস্যা আছে। আপনার আব্বু যদি এইসব জানতে পারে, লজ্জায় ওনার মাথাটা হেট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন আপনি একটা নির্লজ্জ বেহায়ার মতো কাজ করছেন? বারংবার আমাকে মেন্টালি টর্চার করছেন। আপনি বুঝতে পারেন না আপনার একটা সম্মান হানি হচ্ছে? বুঝতে পেরেছি, আর বোঝাতে হবে না। সবটা আজকে আমার বোঝা হয়ে গেছে। তোমাকে ভালোবাসা আমার জন্য ভুল ছিল মায়া। আমি বুঝে গেছি কাউকে ভালোবাসার জন্য অনেক সময় লাগে, যেমনটা তুমি ওই ডক্টরের জন্য পেয়েছো। হয়তোবা তোমাদের মাঝে সখ্যতা অনেক, ভালোবাসাটাও থাকতে পারে। আমি তাই তোমাকে বোঝাতে পারিনি, তবে সত্যি ভালোবেসেছিলাম। আমার থেকে তুমি 2 বছরের সিনিয়র হওয়া সত্ত্বেও তোমার পেছনে পড়েছিলাম। তুমি এতদিন প্রকাশ করলেও আজকে বুঝতে পেরেছি আমি কতটা তোমার বিরক্তির কারণ। আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। কথাগুলো বলে মায়ের সামনে 2 হাত জোর করে বললাম, ম্যাডাম,
আপনাকে টাচ করার জন্য আসলে আমি লজ্জিত। আপনার অনুমতি ছাড়া টাচ করার জন্য আমি ভীষণভাবে লজ্জিত। আপনাকে আমি অনেকবার না বলে টাচ করেছি, তার জন্য মাফ করবে আমায়। আপনাকে ভালোবাসাটা বোঝাতে পারিনি। আমি নিজেকে আজকে খুব ছোট মনে করছি। আপনাকে ভালোবাসার জন্য অনেক সময়ের প্রয়োজন ছিল, সেটা আমি বুঝতে পারিনি। ভালো থাকবেন ম্যাডাম। আমি আসলে সরি। আমি কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। কি করব, কোথায় যাব যায় না। গাড়িটা নিয়ে একটা নদীর পাড়ে চলে আসলাম। মাঝে মধ্যে এখানে আসা হয়, তবে মনটা খারাপ থাকলে, কোনো কিছু নিয়ে টেনশনে থাকলে এখানে এসে প্রায়ই সময় কাটিয়ে যায়। তাই আজকে বেশ কিছুক্ষণের জন্য বসে রইলাম। চোখ দিয়ে কেন জানি না পানি পড়ছে। মেয়েটার জন্য কাঁদছি আমি, এত ইমোশনাল হয়ে পড়েছি। শেষে কিনা একটা মেয়ের জন্যই ঈশান কাঁদবে। কথাগুলো ভেবেই চোখ জোড়া মুছে নিলাম। বৃথা চেষ্টা করলাম এতদিনের স্মৃতিগুলো ভোলার, কিন্তু বারবার চোখের সামনে এসে যাচ্ছে। মেয়েটার কথাগুলোই বারবার মনে পড়ছে। এর মাঝে মেহেদির কল আসলো, ওরা পার্টিতে যাবে। আমিও যাব কিনা জিজ্ঞেস করতেই আজ আর না করলাম না। ওরা মাঝে মধ্যে নাইট ক্লাবে পার্টিতে যায়, কিন্তু আমি কখনোই যাইনি। বাইরে থেকে আসলেও কখনো এসবের মধ্যে জড়াইনি। কিন্তু আজকে কেন জানি না ইচ্ছে করছে সবকিছু ভোলার জন্য হলেও ড্রিঙ্কস করতে। মেয়েদিকে আসি বলে কলটা কেটে দিলাম। ওদের সাথে দেখা হলো নাইট ক্লাবে গিয়ে। সন্ধ্যার মুখে ওদের সাথে দেখা করতে ওরা কিছু বলার আগেই আমি নাইট ক্লাবে ঢুকে গেলাম। শুভ আমাকে এরকম এলোমেলো অগোছালো দেখে বলল, কি হয়েছে রে তোর? এমন এলোমেলো লাগছে কেন তোকে? কিছুদিন ধরেই দেখছি কেমন যেন অন্যমনস্ক থাকিস, তার উপর আজকে কেমন জানি এলোমেলো লাগছে। কিছু তো একটা হয়েছে, বল আমাকে। কি হলো বলতো? কিছু বলার আগে আজকে ক্লাবে ঢুকে গেল। কি করতে চাইছে ঈশান, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলে কয়ে ওকে বাসা থেকে একবার নড়াতে পারি না, আর নাইট ক্লাবের কথা বললে তো নাক সিটকে 10 হাত দূরে চলে যায়। তাহলে আজকে আবার কি হলো বলার সাথে সাথেই চলে আসলো? আগে ভেতরে তো চল, তারপর না হয় দেখা যাবে। ওরা ভেতরে আসলো। আমি লাস্টের দিকে একটা টেবিলে বসে ইচ্ছা মতো ড্রিঙ্কস করছি। শুভ এসে আমাকে বাধা দিয়ে বলতে লাগলো, কি হয়েছে রে তোর? এরকম হুটহাট করে এসে ড্রিঙ্কস করতে আরম্ভ করলি? সবকিছু ঠিকঠাক আছে তো ঈশান? সব এলোমেলো হয়ে গেছে রে। ও আমাকে ভালোবাসে না, আমি ওকে বোঝাতে পারিনি রে। মায়া বলেছে আমি নাকি নির্লজ্জ বেয়া লম্পট একটা ছেলে। তোরাই বল, আমি তোকে নিজে থেকে বেশি ভালোবাসি, তাহলে কি করে ওকে বাজেভাবে ছুঁয়ে দিলাম? সবটা আমার ভালোবাসা ছিল, ও কেন আমাকে বুঝতে পারলো না রে? তোকে এইসব খেতে হবে, তুই না কখনো এইগুলো খাস না। আন্টি আঙ্কেল জানতে পারলে তোর কি হাল করবে তুই সেটা নিজেও জানিস না। আমি কিছু জানতে চাই না, আমার মায়াকে চাই। ও কেন ভালোবাসে না? আমি কি দেখতে খারাপ? আমি কি ওকে কম ভালোবাসি? শেষে কিনা ওই ডক্টরের সাথে ও কেন কথা বললো? ও কেন বুঝতে চায় না আমি ওকে ভালোবাসি? ঈশান পাগলামি করিস না, আমরা ওকে বোঝাবো, ওর সাথে কথা বলবো। দরকার পড়লে আঙ্কেল আন্টির কাছে সবটা বলবো, তারপরে না হয় ওর বাসায় কথা বলে ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। তারপর তুই পাগলামি করিস না। আমি হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, আমি জোর করে ওকে পেতে চাই না। ও আমাকে ভালোবাসেনি, তাহলে কি করে ওকে বোঝাবো? আমি কথাগুলো বলতে বলতে টেবিলে হেলে পড়লাম। সাথে সাথে মেহেদি আর শুভ আমাকে ধরে ফেললো। কিসের পার্টি, কিসের কি? ওরা আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। তারপর আব্বু আম্মু প্রশ্ন করতে ওরা সবটা বলল। সবটা শোনার পর আব্বু আম্মু কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। মেহেদি আর শুভ আমাকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়েছে। পরদিন যখন ঘুম ভাঙলো, মাথাটা কেমন ঝিমঝিম করছে। বেলা 12টার দিকে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে আসলাম। আম্মু রুমে আসলো। আমি এর মাঝে টি শার্ট গায়ে দিয়েছিলাম। তখন আম্মু জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? এমনি একটু বাইরে যাব। কালকে ওরকম করে ড্রিঙ্কস কেন করেছিলে? কি হয়েছে? আম্মুকে সবটা বললাম। সবটা শোনার পর আম্মু চুপ করে রইল। আমি কোনো রকমে নিচে এসে তারপর দুপুরে খাবারটা খেলাম। ততক্ষণে রান্না হয়ে গেছে। আম্মু বসে আমাকে পর্যবেক্ষণ করলো। একটু পর বাসা থেকে বেরিয়ে গেলাম। আম্মু আর আমাকে আটকালো না। এমন করে কয়েকটা দিন চললো। 15টা দিন আমি রোজ নেশা করে এসেছি। কেন জানি যখন ড্রিঙ্কস করতাম তখন মেয়েটার কথা ভুলে যেতাম। তারপরও নিজে নিজেই বকবক করতাম। মায়াকে ভুলে গেছি বললে ভুল হবে। যতবারই ভুলতে চেয়েছি ততবারই বেশি মনে পড়ে গেছে। মদ খেয়ে বাসায় এসে যখন মাতলামি করেছি তখন আব্বু আম্মু আমার দিকে ফেলফেল করে তাকিয়ে থেকেছে। আম্মু আমাকে ধরে কান্নাকাটি করেছে। কেন জানি আম্মুর দিকে তাকাতে পারে না। এই 15টা দিনই আম্মু আমার জন্য কান্নাকাটি করে নিজেকে কষ্ট দিচ্ছে। আম্মুকে কিছু বলতে পারে না। আব্বু আম্মুকে আমার বন্ধুরা মায়ের ব্যাপারে বলেছে। তারপরে আব্বু তেমন কিছু বলেনি,
কিন্তু 15 দিনের মাথায় আমার অবস্থা দেখতে না পেরে যখন আম্মু কান্নাকাটি করে আব্বুকে বলেছিল, আমি বুঝতে পারছি তুমি নিজের স্ট্যাটাসকে ধরে রাখার জন্য আমার ছেলেটাকে কষ্ট দিতে চাইছো, তাই না? মেয়েটা আমার ছেলেকে ভালোবাসুক আর না বাসুক, ওর তো আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে। যদি অন্য কোথাও মেয়েটার বিয়ে হয়ে যায়, আমার ছেলেটাকে কি করে বাঁচাবো? আমার ছেলেটার এই অবস্থা যদি পরবর্তীতে ওকে হারিয়ে ফেলে, তাহলে আমার ছেলে কি বেঁচে থাকবে বলো? তোমার এতে কোনো কিছু আসবে যাবে না, কিন্তু আমার ছেলেটা কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমি এই কয়েকটা দিনে বেশ ভালো করেই বুঝে গেছি মেয়েটার সাথে তুমি কথা বলেছো, আর নিশ্চয়ই কিছু ভুলভাল বলেছো। না হলে যে মেয়েটা ওকে ভালোবাসে সেটা প্রকাশ করতেই যাচ্ছিল, সেই মেয়েটা কি করে এমন করে পাল্টে গেল? আব্বু কোনো কথা বলো না। আম্মু প্রতিদিন এসব কথা আব্বুকে বলে আর কান্নাকাটি করে। একটা মাস যেতে না যেতেই আমার অবস্থা যখন একেবারে খারাপের পর্যায়ে চলে গেল, তখন আমাকে হসপিটালে অ্যাডমিট করাতে হলো। দূর থেকে আমার এই অবস্থা দেখে মায়া বুঝতে পারছিল ওর জন্য আমার এই অবস্থা, কারণ মেহেদি আর শুভ হসপিটালে গিয়ে ওর সাথে কথা বলেছিল। সেদিন যখন আমাকে হসপিটালে অ্যাডমিট করানো হলো, তখন ওরা মায়ের সাথে অনেক রাগারাগি করে ফেললো। জানি না এর মাঝে মেয়েটার আমার কথা একবারও মনে হয়েছে কিনা, কিন্তু আমি তো মায়াকে ভুলতে পারিনি। বেডে শুয়ে আছি আর ফ্যাল করে আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু আমার দিকে তাকিয়ে কেঁদেই চলেছে। অন্যদিকে মেহেদি আর শুভ মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়া মাথা নিচু করে আছে। মেহেদি ওকে বলতে আরম্ভ করলো, আপনি আর কি চান বলুন তো? আপনার কি শেষ পর্যন্ত ছেলেটাকে মেরে ফেলার ইচ্ছে আছে, নাকি চান আমরা ঈশানকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিই? ছেলেটা এখানে থেকে গিয়ে আপনার স্মৃতিটাকে আঁকড়ে ধরে এমন করে সারা জীবন কষ্ট না পাক। আপনি ঈশানকে ভালোবাসেননি বলতে পারবেন? আপনার চোখ বলে দিচ্ছে আপনি কিছু লুকানোর চেষ্টা করছেন। সত্যি করে বলুন তো, ঈশান আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তাতে কি আপনি ভালো আছেন? মেহেদি আর শুভ অনেকক্ষণ যাবৎ মায়াকে কথা শোনালো। তারপরও মায়া কোনো কিছুই জবাব দিল না। ওরা রাগ করে সেখান থেকে চলে গেল। কেবিনের বাইরে থেকে মায়া তাকিয়ে থেকে আমাকে দেখছে। মেয়েটা মুখে হাত চেপে কান্না করছে। সেটা শুধু ঈশানের আব্বু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। দৌড়ে মেয়েটা সেখান থেকে চলে গেল। একটু পর আব্বু কেবিনে আসলো। তারপর আমার সাথে কথা বলার চেষ্টা করলো। আমি কেন জানি আজকে কথাই বললাম না। সেদিন বিকেলে আমাকে বাসায় নিয়ে আসা হলো। বেডে শুয়ে দিয়ে আমাকে আম্মু হাজারটা কথা বলে যাচ্ছে, আমার বিয়ে দিবে, এই করবে, সেই করবে। আমি কোনো জবাব দিলাম না। আম্মুকে শুধু বললাম, যদি তোমাদের মনে হয় তাতে তোমরা খুশি, তাহলে সেটাই করো। আমাদের শান্তি তখনই হবে তুমি যখন এসব সাইপাস খাওয়া বাদ দেবে। যে ছেলেটা এসব দেখতেই পারতো না, সেই ছেলেটা এসব খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে। আব্বু প্লিজ আর এগুলো খেও না। তোমার কষ্টটা দেখে তোমার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। আমি তাতেও কি তোমার কিছু যায় আসে না। তুমি আমার একমাত্র কলিজার টুকরা। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো আব্বু? ঠিক আছে আম্মু, ভালো হয়ে যাব। এখন থেকে দেখবে তুমি যা বলবে সেটাই শুনবো। আর হ্যাঁ, যাকে বলবে আমি তাকেই বিয়ে করে নেব। আমার কোনো আপত্তি নেই। সত্যি তো আব্বু? তাহলে মেয়ে দেখা শুরু করি? আম্মু, তোমরাই দেখো, তোমার যাকে পছন্দ হবে বলো, আমি নির্দ্বিধায় বিয়ে করে নেব। বউকে কিন্তু মেনে নিতে হবে, অবহেলা করা যাবে না। একজনের জন্য আরেকজনকে অবহেলা করতে পারবে না। যদি এমনটা হয় তাহলে আগেই বলে দাও। জোর করে আমি তোমার বিয়েটা দিতে চাই না। মেনে নিতে তো একটু সময় লাগবে, সেটুকু দেবে না? তবে ওর প্রতি আমার কোনো অবহেলা থাকবে না, কারণ মেয়েটা ওর পুরো পরিবারকে ছেড়ে আমার কাছে আসবে। তাই আমি চাই না ওকে কোনো কষ্ট দিতে। আম্মু আমার কথাটা মেনে নিল। দুপুরে লাঞ্চ করছিলাম, ঠিক তখনই আব্বুর নম্বর থেকে কল আসলো। ফোন করে বলল একটা ঠিকানা দিচ্ছে, আম্মুকে নিয়ে যেন সেখানে চলে যায়। বুঝতে পারলাম না কি এমন হলো। বারবার আব্বুকে কল করেও পেলাম না। আব্বু কল কাটতে মেহেদিও কল করে বলল, ঈশান আঙ্কেল কল করে যেখানে আসতে বলেছে, প্লিজ একটু তাড়াতাড়ি আয়। অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তুই যদি না আসিস সমস্যাটা সমাধান হবে না। কি হয়েছে সেটা তো বলবি, সেটা না করে বারবার শুধু কথা বেচাচ্ছিস। আমার কিন্তু টেনশন হচ্ছে। মেহেদিও আর কিছু বলার সুযোগ দিল না, কলটা কেটে দিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আম্মুকে নিয়ে একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম। ঠিকানা অনুযায়ী এসে হতবাক হয়ে গেলাম, কারণ এটা তো কাজী অফিস। কাজী অফিসে এসে এই মুহূর্তে কি কাজ তাই তো বুঝতে পারছি না। আব্বুকে আবারও কল করতে ভেতরে যেতে বলল। ভেতরে এসে খেয়াল করলাম কাজীর সামনে একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। আমি মেয়েটার পেছনে থাকায় দেখতে পেলাম না। আব্বু এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগুলো, একজন ভদ্রলোক আরেকজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে।
দেখে মনে হচ্ছে মেয়েটার বাবা মা, কিন্তু কার বিয়ে এখানে? আজব তো। মেহেদি কিংবা শুভর বিয়ে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে আব্বু বলল, ওদের কারোর বিয়ে না, তোমার আর মায়ার বিয়ে। মায়া নামটা শুনে থ হয়ে গেলাম। আবেগে ভুল শুনলাম না তো? তাই মেয়েটার দিকে তাড়াহুড়ো করে তাকাতেই খেয়াল করলাম মায়া মাথা নিচু করে বসে আছে। মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে রেখেছে, তারপরে মুখটা দেখা যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য চুপচাপ হয়ে গেল। মায়াকে দেখার সাথে সাথে বললাম, অসম্ভব, আমি এই বিয়েতে রাজি নই। তোমরা জোর করে ধরে আমাকে বিয়ে। কথাগুলো বলে শেষ করতে পারলাম না, তার আগে আম্মু আমার একটা হাত ধরে বলল, আব্বু, তুমি কিন্তু বলেছো আমরা যাকে বলবো তুমি তাকেই বিয়ে করবে। এখন আর কোনো কথা শুনতে চাই না। যদি বিয়েতে অমত করো তাহলে আমি কষ্ট পাবো আব্বু। তার মানে তুমি সবটা জানতে আগে থেকে? হ্যাঁ, তোমার আব্বু গতকালই জানিয়েছিল। উনি মায়ের আব্বু আম্মুকে রাজি করিয়েছে, আর মায়াকে আমি নিজে কথা বলে রাজি করিয়েছিলাম। কিছু একটা ঘটেছিল যার জন্য। আম্মু, আমি ওনার মুখ থেকে শুনতে চাই উনি বিয়েতে রাজি কিনা। অন্য কারো কথাতে আমি এই বিয়ে করব না। আম্মু, আমার বিয়েটা তোমরা অন্য কারোর সাথে দাও, আমি তাকে বিনা দ্বিধায় বিয়ে করে নেব। তারপরও আমার পক্ষে ওনাকে বিয়ে করা সম্ভব না। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ আমাকে বোঝালো মায়া বিয়েতে রাজি আছে কিনা। আমি জিজ্ঞেস করতে মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ চুচুক উত্তর দিল। মেয়েটা কোনো কথা বললো না, কিন্তু কেন বিয়েটা করতে চাইছে সেটাই বুঝতে পারছি না। আম্মুর ইমোশনাল ব্ল্যাকমেলে অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করে মায়ের সাথে আমাকে বসানো হলো। আমি একটা বারের জন্য মায়ের দিকে তাকালাম না। ও যেমন আমাকে এতদিন কষ্ট দিয়েছে, আমি ওকে বিয়ে করে ঠিক ততটাই কষ্ট দেব। বিয়ে করেও মায়াকে স্পর্শ তো দূরে থাক, স্ত্রী অধিকারটা পর্যন্ত দেব না। আমার অবহেলাটা কতটা কঠোর হতে পারে ও সেটা জানবে। ওকে বারবার কাছে টেনেও আমি দূরে সরিয়ে দেব। কথাগুলো ভেবে সাইন করে দিলাম। বিয়ে করে তারপর বন্ধুদের বকাঝকা করলাম কিছুক্ষণ। কাজী অফিসে মায়া মাথা নিচু করে আমার পাশেই দাঁড়িয়ে রইল। মায়ের আব্বু আমাকে বোঝালো ওদের পারিবারিক অবস্থা চিন্তা করে নাকি মায়া আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। মায়া ওদের সবই বলেছিল। আমি বুঝতে পারলাম যে মায়াও আমাকে নিয়ে ভেবেছে। আর এই কয়েকটা দিনে যে মেয়েটা ভালো ছিল না সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। মায়াকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমি তো অবাক, আমার রুমটা এত সুন্দর করে সাজালো কে সেটাই তো বুঝতে পারছি না। বাইরে আসতেই দেখলাম আমার এক গাদা কাজিন লিভিং রুমে বসে আছে। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। মায়া রুম থেকে বের হচ্ছে না, হয়তো বা লজ্জা পাচ্ছে। একবেলার বিয়েতে ভালোই আয়োজন করা হলো। অনেকেই বিকেলের মধ্যে বাসায় পৌঁছে গেছে। গতকালে হয়তো বা আমাদের রিসেপশনের অনুষ্ঠান হবে। এত তাড়াতাড়ি এত কিছু আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমাকে যখন রুমে পাঠানো হলো, ইচ্ছা করছিল না রুমে আসতে, কারণ আমার রুমে রাগী আর অহংকারী মেয়েটা আছে ভেবেই কোনো রকমে দরজাটা লাগিয়ে দিয়ে পাঞ্জাবির বোতামটা খুলতে খুলতে যখনই এগিয়ে গেলাম, বুঝতে পারলাম মায়া ভয় পাচ্ছে। সাথে সাথে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ভয় পাবেন না ম্যাডাম, আপনাকে স্পর্শ করা তো দূরে থাক, আপনার বেডের কাছেও আসবো না। মায়ার চোখটা ছলছল করছে, সেটা আমি বুঝতে পারলাম। মেয়েটা শাড়ি দুই হাতে খামচে ধরে রেখেছে, তারপরে কিছু বললো না। তখন আমি বললাম, ভয় নেই, এই লম্পট আপনাকে স্পর্শ করবে না, আপনি নির্দ্বিধায় এখানে থাকতে পারেন। আর যদি মনে হয় আমাকে রুম থেকে বেরিয়ে যেতে হবে তাহলে সেটাও বলতে পারেন। আপনি এমন করে কেন কথা বলছেন? আমি তো বিয়েটা নিজের ইচ্ছেতে করেছি, তাহলে? কিন্তু আমি বিয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। আপনি যেমন করে বিয়েটা করুন, আমার ভালোবাসাটাকে অবহেলা করেছেন, কষ্ট দিয়েছেন আমাকে। তার জন্য আমি আপনার থেকে প্রতিশোধ নেব। যতক্ষণ পর্যন্ত আমার আপনাকে কষ্ট দেওয়া শেষ হবে, ঠিক ততক্ষণ আপনাকে কাছে টেনে নিয়েও আমি দূরে সরিয়ে দেব। এখন থেকে শুধু আপনার দেওয়া যন্ত্রণাটা আপনাকে সহ্য করতে হবে। বউ হয়ে থাকার পরও বউয়ের মর্যাদা কখনো পাবেন না। তবে এইটা ভাববেন না যে সবার সামনে আপনাকে ছোট করব। অন্তত আর যাই হোক, ভালোবাসতাম তো একটা সময়, তাই এতটাও ছোট করব না। আমি বিশ্বাস করি আপনি এখনো আমাকে ভালোবাসেন। রাগের কারণে সেটা বলতে চাইছেন। প্লিজ আমার কথাগুলো শুনুন। আমার মনে হয় আপনি কথাগুলো শুনলে আমার উপরে রাগ করে থাকতে পারবেন না। প্লিজ শুনুন। আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। এতদিন যেটা ভালো মনে হয়েছে করেছেন, কিন্তু এখন থেকে আমার যেটা ভালো মনে হবে সেটাই করব। ঈশান, বুঝতে পারছি আপনাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম বলে আপনি আমার উপরে রাগ করে আছেন, তাই না? আমি ইচ্ছে করে এমনটা করিনি। প্লিজ বিশ্বাস করুন। আপনার আব্বুই আমাকে... আমি জানি আব্বু সবকিছু করেছে। আব্বু বলল আর আপনি আমাকে অবহেলা করলেন। আপনি একটাবার আমাকে বলতে পারলেন না, জানতে চাইতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আব্বুকে বোঝানোর দায়িত্ব আমার ছিল, কিন্তু আপনি তা না করে আমাকে এমন করে অবহেলা করেছেন।
আমার ভালোবাসাটাকে সবসময় ছোট করেছেন। আর সেদিন কি বলেছিলেন আমি লম্পট? আপনাকে বারবার বাজেভাবে স্পর্শ করি, তাই না? এখন থেকে আপনাকে ছোঁয়া তো দূরে থাক, আপনার দিকে তাকিয়েও দেখবো না। আমিও দেখবো আপনি কেমন করে থাকেন আমার সাথে। ঈশান, আমার কথাটা একটু শুনবেন। আমি ইচ্ছে করে করিনি এমনটা। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার আব্বু সেদিন আমাকে আপনার সাথে দেখে ফেলেছিল, তারপরে ডেকে নিয়ে ইচ্ছে মতো কথা শুনিয়েছে আমাকে। আব্বু আমাকে ছোট করে কথা বলেছে। আমার আব্বু আম্মু নাকি আমাকে শিক্ষা দিতে পারেনি, বড় লোকের ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে। আমি নাকি আপনার টাকা দেখে আপনাকে ভালোবেসেছি, আপনাকে নিজের মায়ার চড়ানোর চেষ্টা করেছি। এসব কথা আপনি আমার জায়গা থাকলে সহ্য করতে পারতেন ঈশান। আব্বু আমাকে হাজারটা কথা বলেছে, আপনার আব্বু আবার তাদের কাছে গিয়েই আমাকে আপনার জন্য চেয়েছে। আমি কি করে এসব সহ্য করতাম ঈশান? আপনি আমার জায়গায় থাকলে পারতেন এসব সহ্য করে নিতে? মায়ের কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ করে রইলাম। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমার ইচ্ছা করলো মেয়েটা চোখের পানি মুছে দিতে, কিন্তু না, আমি ওর জন্য কষ্ট পেয়েছি আর আমার জন্য আম্মু কান্না করেছে, তাই ওকে কষ্ট পেতেই হবে। আমি মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আপনি সব একটাবার আমাকে বলতে পারতেন। আপনি আমাকে ভালোবাসেন না সেটা একবার বলে দিলেই তো হতো। সেদিন আমি সবটা মেনে নিতাম। সেদিন আপনার সাথে কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনি অন্য পুরুষের সাথে কেন হেসে হেসে কথা বললেন সেটা আমি সহ্য করতে পারবো না। যে অন্য পুরুষের সাথে হাসাহাসি করতে পারে, আমার হওয়ার পরও সে এমন করে কথা বলে আমাকে কষ্ট দিতে পারে, অন্তত আর যাই হোক আমি তাকে ভালোবাসি না। কিন্তু আমি বাসি ঈশান, আপনাকে ভালোবেসে দূরে সরানোর জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম। আপনি আমাকে ভালোবেসে সারাটা জীবন কষ্ট না পান, তাই আপনাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আপনার আব্বু আম্মু যেন আমাদের ভুল বুঝে দূরে সরিয়ে না দেয়, সেই জন্যই আপনাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম। এগুলো কে করতে বলেছিল? আব্বু? তাহলে আবার বিয়েটা কেন করলেন? বললাম তো আপনাকে ভালোবাসি, সেই জন্য। থাক, এখন আর অন্তত এই অভিনয়টা আপনাকে করতে হবে না। প্লিজ, ভালোবাসা নিয়ে মিথ্যা বলবেন না। আপনি নাকি কোনো বড়লোকের ছেলেকে ভালোবাসতে পারবেন না, অন্তত আমার মতো একটা চরিত্রহীন ছেলেকে তো নয়। তাহলে এখন আপনার কি হলো যে আমাকে এই কয়েকটা দিনের মধ্যে ভালোবেসে ফেললেন? আপনি নাকি আর যাই হোক আমাকে কখনো ভালোবাসবেন না, তাহলে এখন কি হয়েছে? আপনার সবকিছু এমন পাল্টে গেল যে? মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠছে। মায়া উঠে আসলো আমার কাছে। আসতে গেলে আমি ওর থেকে দূরে সরে দাঁড়ালাম আর বললাম, একদম আমার কাছে আসবেন না। আজকে রাতে আপনার ছোঁয়া তো দূরে থাক, আপনার সাথে একই রুমে থাকতেও আমার ইচ্ছে করছে না। আমাকে কষ্ট দিয়েছেন না, তার জন্য আপনাকে অনেক বেশি শাস্তি পেতে হবে। ভালোবেসেও আপনাকে আমি কাছে টানবো না, এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। কথাগুলো বলে বেলকনিতে চলে গেলাম। ইচ্ছা করছিল মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরতে। যখন শুনলাম মেয়েটা নাকি আমাকে ভালোবাসে, তখন অজানা ভালো লাগায় ভেতরটা ছেয়ে গিয়েছিল। এই কথাটা শোনার জন্য আমি এতগুলো দিন ধরে কষ্ট পাচ্ছি, আর আজকে কথাটা শোনার পরও ওকে কাছে টেনে নিতে পারলাম না। কিছুক্ষণ বাদে মায়া ফুপিয়ে ওঠার শব্দ আসতে লাগলো। বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হয়ে গেল। ইচ্ছে করছিল না মেয়েটাকে কষ্ট দিতে, তারপরে দিতে হচ্ছে। কেন জানি রাগটা কমাতে পারছি না। ওর কারণে আমি আম্মুকে কাঁদিয়েছি। কথাগুলো ভেবেই বেলকনি রেলিং চেপে ধরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ বাদে এসে মায়া হুটহাট করে যেটা করলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মেয়েটা শেষে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। দুই হাতে শক্ত করে পাঞ্জাবিটা আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, বিশ্বাস করো ঈশান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। জান, প্লিজ আমাকে এরকম করে দূরে সরিয়ে দিও না। আমি এই কয়েকটা দিন কতটা যন্ত্রণার মধ্যে ছিলাম সেটা তোমাকে বলেও বোঝাতে পারবো না। আর আজকে বলছি, তখন তুমি বিশ্বাস করছো না। আমি আমি সত্যি তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি কয়েকটা দিন যখন আমার সাথে পাগলামি করেছিলে, তখন আমি তোমাকে নিয়ে ভাবতে শুরু করি। আর কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তুমি বড় লোকের ছেলে, তোমার আব্বু আমাকে মানবে না ভেবেই আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তারপর যখন তোমার আব্বু এসব কথা বললো, আমি খুব শীঘ্রই নিজের মনের কথাগুলো তোমাকে জানলাম। কিন্তু কিন্তু তোমার আব্বু তার মাঝখানে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এসব কথা বলে। আমি কি করব বলো? আমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি আব্বু আম্মুকে নিয়ে রাস্তায় বসে যেতাম। আব্বুর বয়স হয়েছিল, হাজারটা রোগ শরীরে বাসা বেঁধেছে। আমি কি করে পারতাম আব্বুকে নিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়তে? তাই আমি তোমাকে দূরে ঠেলে দিচ্ছি। চাকরিটা করে অন্তত সংসারটা তো চালাতে পারতাম। আর যদি সেটাও চলে যেত, কি করে নিজের আব্বু আম্মুকে কষ্টে রাখতাম বলো? তুমি একটাবার কেন চিন্তা করছো না আমি ইচ্ছে করে এসব করিনি?
আমি কোনো কথা বললাম না। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে। ইচ্ছা করছে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেতে। এতদিনের ভালোবাসা প্রকাশ করছে মেয়েটা, তারপরে ওকে মেনে নিচ্ছি না। কিন্তু রাগ হচ্ছে এটা ভেবে যে আব্বুর কথাতে মায়া আমাকে কষ্ট দিল। এক মুহূর্ত দেরি করলাম না, মায়াকে জোর করে ছাড়িয়ে নিলাম। তারপর রুমে এসে সোফায় শুয়ে পড়লাম। মেয়েটা রুমে আসতেই বলেছিলাম রাতে যেন ভুলেও আমার আশেপাশেও না আসে। সকালে ঘুম ভাঙতে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটা সোফা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে একটা চাদর বিছিয়ে নিচে শুয়ে আছে। আমি বুঝতে পারছি না মেয়েটা এরকম পাগলামি কেন করছে। আমি ওর স্বামী, আমি কষ্ট পাচ্ছি ভেবে ও নিজেকে কষ্ট দিচ্ছে। কিছুক্ষণ বাদে উঠে এসে ফ্রেশ হয়ে নিলাম। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ বাদে মায়া গোসল ছেড়ে পেরিয়ে আসলো। আমি রুমে এসে যখনই বাইরে যেতে নেব তখনই খেয়াল করলাম আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। এই অবস্থায় মেয়েটাকে এত সুন্দর লাগবে সেটা কখনো কল্পনাও করিনি। আর আজকে ভেজা অবস্থাতে যেন মেয়েটার সৌন্দর্য এত বেড়ে গেছে সেটা ভাবতেও পারিনি। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মেয়েটা যখন আমার দিকে ফিরলো তখন আমি চোখ জোড়া ফিরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মায়ের চোখে এখনো পানি টলমল করছে। আমি সেটা দেখেও না দেখার ভান করলাম। নিচে আসলাম। আম্মু খাবার টেবিলে বসতে বলে মায়াও এসে আমার পাশে বসলো। খাওয়া দাওয়া শেষ হতেই মায়া সবার সামনে আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমার জন্য আপনার ছেলেকে কষ্ট পেতে হয়েছে, আর তার জন্য আপনি চোখের পানি ফেলেছেন। আপনার ছেলে আমার উপরে রাগ করে আছে। আমার সাথে কতদিন যাবত কথা বলে না, তার উপরে কালকে রাতে আমার সাথে রাগারাগিও করেছে। উনি বলেছে আমাকে কষ্ট দিবে। আমি জানতাম না আপনাকে আমার জন্য কষ্ট পেতে হবে। আমি যদি আপনাকে অজান্তেই কষ্ট দিয়ে অন্যায় করে থাকি, মেয়ে হয়ে আব্বু আম্মুকে এরকম কথা বলার যদি ওনা থেকে দূরে গিয়ে অন্যায় করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবে। আমি ওকে বোঝাতেই পারছি না আমি এসব ইচ্ছে করে করিনি। আমি হাত জোর করে মাফ চাচ্ছি আপনার চোখের পায়ে ঝরানোর জন্য, প্লিজ। আমি তো এখন আর সেটা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনার ছেলেকে কষ্ট দিয়ে যদি আপনাকে কাঁদিয়ে থাকি তার জন্য আপনি আমাকে মাফ করে দিন আম্মু, নাহলে উনি আমাকে কখনোই মাফ করবেন না। মেয়েটা কথাগুলো বলে ফুফিয়ে কেঁদে উঠলো। সবাই হতবাক হয়ে মেয়েটার এরকম কথা শুনছে। আত্মীয় স্বজন এমনকি ফ্রেন্ড সার্কেলের সবাই আমার দিকে তাকিয়ে রইল। একটু বাদেই বন্ধুরা এসে আমার সাথে কথা বলতে আরম্ভ করলো। আমি কারোর সাথে কোনো কথা বললাম না। একটু বাদেই রুমে চলে আসলাম। আব্বু বুঝতে পারলো এসব তার জন্য হয়েছে। আব্বু অনেকক্ষণ যাবৎ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়া মাথা নিচু করে কান্না করলো। আমি রুমে আসতেই আম্মু মায়াকে রুমে পাঠালো আর ওকে আসার সময় বলে দিল, আমার ছেলেটা হয়তো তোমার উপর রেগে আছে, কিন্তু ভালোবাসার মানুষের কষ্টটাও বেশি আমার ছেলেটা হয়তো তোমার উপর রেগে আছে, কিন্তু ভালোবাসার মানুষের কষ্টটা ও বেশি দিন দেখতে পারে না। তোমার এমন কাজে মেয়েটা কষ্ট পাচ্ছিল, তখন আমি কান্নাকাটি করতেই ও সবকিছু মেনে নিয়েছিল। ঈশান বলেছিল অন্য জায়গায় বিয়ে করে নেবে। তাহলে বুঝতে পারছো ও তোমাকে কত ভালোবাসে। তুমি রুমে যাও, কান্নাকাটি করে ওর সামনে নিজের ভালোবাসাটা বারবার প্রকাশ করলে দু একদিনের সবটা ঠিক ঈশান মেনে নেবে। এতদিনের জমানো রাগটা কি এত সহজে কমে যাবে বলো? আমার সামনে কান্না না করে যাও, ঈশানের সাথে কথা বলো গিয়ে। মায়া রুমে আসলো। এসেই আমাকে বলতে লাগলো, আমি সত্যি তোমার কাছে অনেক বেশি অন্যায় করেছি। তার জন্য আমি আম্মুর কাছে মাফ চেয়েছি, সবার সামনে বলেছি আমি অন্যায় করেছি। তার জন্য আম্মু আমাকে মাফ করে দিয়েছে। তাহলে তুমি কেন আমাকে মাফ করতে পারছো না? মায়া কথাগুলো বলে ফুপিয়ে কেটে উঠলো। আমি বেডে শুয়ে আছি আর এরকম কাণ্ড দেখছি। মায়া মাথা থেকে ঘোমটাটা সরে গেল আর সেই পছন্দের লম্বা চুলগুলো কোমর সরিয়ে একদম হাঁটু অব্দি এসে গড়াগড়ি খেতে লাগলো। মেয়েটাকে দেখতে বেশ আদরে লাগছে। আমার ভাবনা ছেদ ঘটালো। মেয়েটা আমার পায়ের কাছে এসে যখন জড়িয়ে ধরতে নেবে ঠিক তখনই মেয়েটার কান্না আর সহ্য হচ্ছে না। তাকে উঠিয়ে বেডে বসিয়ে দিয়ে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। মেয়েটা দুই হাতে শক্ত করে আমাকে আঁকড়ে ধরলো। কিছুক্ষণ বাদে ওর কান্না থামানোর জন্য চোখের পানি মুছে দিয়ে সারা মুখে অসংখ্য চুমু দিলাম। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। ওর কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, সরি পাগলি, আমার তোমাকে কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। রাগের বশে এরকমটা করে ফেলেছি। আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। দেখো। মেয়েটা অভিমানে আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। কান্না করায় মেয়েটা কোনো কথা বলতে পারছিল না। এবার মায়াকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বেডের উপর শুয়ে পড়তেই মেয়েটা কেমন যেন শান্ত হয়ে গেল। আমি ওকে কথা বলার সুযোগ দিলাম না। মায়াকে আরেকটু কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া লাগিয়ে দিলাম।
এই যে আপনাদের বলছি, এখন যেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।